স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইএন টিভির পর্দায়। আইএন টিভির সাপ্তাহিক রাজনীতি অনুষ্ঠান, রাজনীতি দেখার জন্য এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নিয়ে, এবং স্পেশালি আমরা 16 বছর একাঙ্গিকে কথা বলেছিলাম যে একটি গণতন্ত্র চাই, ফ্রিডম অফ স্পিচ চাই, কথা বলতে চাই, মানুষের মানে বাকস্বাধীনতা চাই। কিন্তু আফটার 5th of August গত বছর আমরা একটি নতুন সরকার পেয়েছি, একটি নতুন দিন পেয়েছি, নতুন আলো পেয়েছি, এবং গণতন্ত্রের দ্বারগুলো একটু বিকশিত হচ্ছে, একটু উন্মোচিত হচ্ছে, একটু ওপেন হচ্ছে, বাট একটু আবার কলুষিত হচ্ছে। সেটি হচ্ছে যে আমরা একটি নির্বাচন চাই। গণতন্ত্রের ধারক বাহক হচ্ছে এটি নির্বাচন, অর্থাৎ আমার ভোট দেওয়ার অধিকারটা। সেই ভোট দেওয়ার জন্যই এখন পর্যালোচনা চলছে। কেউ কেউ বলছে নির্বাচন একটু পরে হবে, আগে সংস্কার হোক। কেউ কেউ বলছে যে নির্বাচন আগের পদ্ধতিতে হবে না, পিআর পদ্ধতিতে হবে। এই পিআর নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা। অনেকে বলছে আমরা পিআর বুঝি না, অনেকে বলছে পিআর হলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি হবে সেটা হচ্ছে যে মনোফলি, অর্থাৎ একক আধিপত্য থাকবে না, এবং যে আমি সব পার্লামেন্টে 300 আসনের মধ্যে 200 জন আমার, 220 জন আমার, এবং কোনো একটা বিল আসলে সরাসরি এটা ইয়েস হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ এটা হবে না। আবার সবচেয়ে বড় কথা, আমরা যদি একটু এক্সপ্লেইন করি, একটু অ্যানালাইসিস করি, পিআর নিয়ে অনেক দেশে কিন্তু অনেক ভোগান্তি হচ্ছে। ফার্স্টলি হচ্ছে যে আসলে পিআর শব্দটা নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষ যদি বলি, আমি 18 কোটি যদিও বলা হচ্ছে, প্রায় 20 কোটি মানুষ কতটুকু অভিজ্ঞ বা কতটুকু জানে, কতটুকু বোঝে, এবং এই কয়েকদিন সময়ের মধ্যে, কয়েক মাস সময়ের মধ্যে তাদেরকে কতটুকু বোঝানো যাবে। আবার যদি পিআর না হয়, তাহলে একটি দল যদি আবার সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, তাহলে তারা বিল আনবে, তারাই সেটাকে হ্যাঁ বলে জয়যুক্ত হবে। এবং আমরা বিভিন্ন যারা সংস্কার কমিশন আছেন তাদের মন্তব্য আমরা শুনেছি। এই বিষয়ে কথা বলার জন্য 4 জনের পরিবর্তে 2 জন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। ব্যারিস্টার মওদুদ আহমেদ, উনি কথা বলবেন বিএনপি থেকে, এবং আমার সাথে কথা বলবেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, উনি বাংলাদেশ থেকে আসছেন, এবং উনি কথা বলবেন জামাতে ইসলাম থেকে। আপনাদের সাথেও কথা বলবো। তবে আমার রিকোয়েস্ট, যেহেতু আজকে একটু আমরা বেশি শুনতে চাই, আপনারাও যারা কল করবেন শুধুমাত্র আজকের সাবজেক্ট বিষয়, আমাদের আজকের সাবজেক্ট আমার মনে স্ক্রিনে দেওয়া যাচ্ছে নির্বাচনে পিআর পদ্ধতি। এটা জামাতে ইসলাম চাচ্ছে এবং বিএনপি চাচ্ছে না, এবং বাংলাদেশের মানুষ চাচ্ছে কিনা সেটাও আমরা আজকে একটু প্রমাণ করব। আমি প্রথমেই যাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার সাহেব, আপনার কাছে। জামাত কেন পিআর চাচ্ছে হঠাৎ করে? জামাত কেন পিআর চাচ্ছে? আসসালামু আলাইকুম, আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ আপনাকে। প্রথমে একটি জিনিস দেখতে হবে, নির্বাচন কিসের ভিত্তিতে হবে। আপনি একটু আগে বলেছেন যে নির্বাচন হতে হবে, নির্বাচন না হলে তো গণতন্ত্র, তারপরে নির্বাচন হলে তখন কি পদ্ধতিতে হবে সেটা আসতে হবে, এবং গণতান্ত্রিক পথে আসতে গেলে অবশ্যই নির্বাচন হতে হবে। রাইট। আর নির্বাচন কিসের ভিত্তিতে হবে? আমরা বলতেছি কোনো সংবিধান বাংলাদেশে নাই এখন। যদি সংবিধান না থাকে, তাহলে আপনাকে প্রথমে ঠিক করতে হবে কিসের ভিত্তিতে একটি নির্বাচন করবেন। এই যে আমি বললাম সংবিধান নাই, এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে 36শে জুলাই বা 5ই আগস্ট এই 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। কেন ছুঁড়ে ফেলে দেওয়া হলো? এই 72-এর সংবিধান দিয়েই প্রতারণার শুরু বাঙালি জাতির সাথে। 72-এর সংবিধান দিয়েই প্রতারণার শুরু। কীরকম? 1970 সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় না। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে কোনো এমপি শপথ গ্রহণ করলেন না। এলএফওতে নিয়ম ছিল 90 দিনের মধ্যে কেউ শপথ না নিলে সে আর এমপিত্ব তার থাকবে না। তাহলে 70 সালে যারা নির্বাচিত হলেন তারা কেউ শপথ নিলেন না। 71 সালে মহান মুক্তিযুদ্ধে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেলাম। এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা কোনো গণপরিষদ করিনি। এবং আরও একটা জিনিস, 10 তারিখে শেখ মুজিবুর রহমান
বাংলাদেশে আসলেন। প্রথমে তিনি 8 তারিখে পাকিস্তান থেকে চলে গেলেন ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে দিল্লি হয়ে ঢাকা আসলেন। 10 তারিখে তিনি এসে কোনো শপথ গ্রহণ করলেন না, না করে উনি 11 তারিখে উনি বাংলাদেশে প্রভিশনাল কনস্টিটিউশন বাংলাদেশ অর্ডার 1972 প্রমোলগেটেড করলেন এবং সেখানে সে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি হিসাবে। হাউ যে নিজে শপথ পড়লেন না, সে কিভাবে রাষ্ট্রপতি হিসাবে এটা দিলেন। দ্বিতীয়, 12 তারিখে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসাবে শপথ পড়ালেন আবু সাইদ চৌধুরীকে। হোয়ারাজ উনি যে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিলেন তাতে লেখা ছিল 9 ক্লজ 9, দেয়ার শ্যাল বি এ হাইকোর্ট অফ বাংলাদেশ কনসিস্টিং অফ চিফ জাস্টিস অ্যান্ড দ্য চিফ জাস্টিস অফ বাংলাদেশ শ্যাল অ্যাডমিনিস্ট্রেট অথ অফ অফিস টু দ্য প্রেসিডেন্ট। মানে চিফ জাস্টিস রাষ্ট্রপতির শপথ পড়াবেন। 12 তারিখে শেখ মুজিবুর রহমান নিজের অর্ডারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি আবু সাইদ চৌধুরীকে শপথ পড়ালেন। তাহলে ওই শপথটা নিজে শপথ পড়লেন না, আবার আবু সাইদ চৌধুরীকে চিফ জাস্টিসদের শপথ না পড়ায় তিনি শপথ পড়ালেন। তিনি গণপরিষদের যেটা কথা বলেন সেখানে বললেন যারা 70 সালে এমপি নির্বাচিত এমপিগণ, 70 সালে নির্বাচিত এমপি তো নাই, 70 সালের এমপিরা কেউ তো শপথ নেয়নি, 90 দিনের মধ্যে নাই। দ্বিতীয় আর একটা কথা এলোফত ছিল যে ইসলাম বিরোধী কোনো আইন কেউ করবে না, এবং তাই সেই আওয়ামী লীগের 70 সালে ইশতেহারেও ছিল সে কথা। আওয়ামী লীগের 70 সালে ইশতেহারে ছিল পূর্ব পাকিস্তানের পক্ষে, এবং আপনারা সবাই দেখেন 25 তারিখের আগ পর্যন্ত ভুট্টো সাহেব আসলেন, ইয়াহিয়া সাহেব আসলেন পূর্ব পাকিস্তানে, কিভাবে এই ক্ষমতা হস্তান্তর সমাধান করা যায় তাই নিয়ে আলোচনা চলছিল 25 তারিখ রাতের ক্র্যাকডাউনের আগ পর্যন্ত। সো আমরা নির্দ্বিধায় বলতে পারি শেখ মুজিবুর রহমানও পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলেন 25 তারিখ রাতের আগ পর্যন্ত। তাহলে স্বাধীন বাংলাদেশের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট 1970 সালের কোনো এমপিকে দেওয়া হয় নাই। তাহলে আপনি গণপরিষদ ছাড়া একটি কনস্টিটিউশন করলেন, এই কনস্টিটিউশনে আপনি বললেন যে আপনি ইসলাম বিরোধী কিছু করবেন না, আপনি কনস্টিটিউশনে ধর্মনিরপেক্ষতা নিয়ে আসলেন, সমাজতন্ত্র নিয়ে আসলেন। তাহলে মানুষের সাথে প্রথম প্রতারণা করলেন এই সংবিধানের মাধ্যমে, 72 সংবিধানের কথা, 72 সংবিধানের মাধ্যমে। 73 সালে আপনি ইলেকশন করলেন। 72 সংবিধানে পাশ করছে কে? 72 সংবিধান কেউ পাশ করলো না, ওই যে 70 সালে যারা হলো গণপরিষদ ছাড়া তারাই হলো। এটা কি লেখা হলো হয়ে গেল? লেখা হলো হয়ে গেল। এবং এটা আমার ব্যক্তিগত অভিমত, এই সংবিধানটা ইন্ডিয়া লিখে দিচ্ছে। আচ্ছা, কারণ এটা হচ্ছে কপি পেস্ট ইন্ডিয়ার সংবিধানের মতো। আচ্ছা বেশপুরক, আমার যে ছোট্ট একটা প্রশ্ন, অবশ্যই ভেরি ইন্টারেস্টিং আপনি যে কথাগুলো বলছেন। আপনারা তো ক্ষমতায় আসছিলেন, যা বিএনপির সাথে আপনারা 4 দলীয় জোটে ছিলেন এবং আপনাদের দল থেকে মন্ত্রীও ছিল, তখন কেন আপনারা এই যে আপনি কট্টর মানে ট্রু কথাগুলো বলছেন, চিরন্তন সত্য কথাগুলো বলছেন যে 90 দিন শপথ করা নাই, অর্থাৎ একটা কনস্টিটিউশন 72-এর সংবিধান যেটি কোথাও পাশই হয় নাই, এটা একটা লিখিত আনছে, এটাই সংবিধান, তখন কেন প্রস্তাব তুলেন নাই? এই জন্যেই আমাকে আরেকটু আমি বলে নিই, তাহলে এই উত্তরটাও দেওয়া হবে। জি জি বলেন। হ্যাঁ, 73 সালে 72 সালের 16ই ডিসেম্বর বলা হলো সংবিধান পাশ হলো, তখন কিন্তু কোনো পার্লামেন্ট নাই। 73 সালে কি হলো, একটা ইলেকশন হলো, সেই ইলেকশনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ পাইলেন, কারণ আর তো কোনো দল নাই। এবং সেই ভোটটা কি ভোট হয়েছে, এই ভোট হওয়া না হওয়া এটা রুটিন ওয়ার্ক বলতে হবে। 73 সালে এই ভোটটা হলো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের, একটি সংসদীয় শাসন ব্যবস্থার উপর। 75 সালে রাতের আধারে মানুষকে না জানায় আপনি 4র্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি হাতে সর্বময় ক্ষমতা আপনি কি করলেন, অর্পণ করলেন, এবং ক্ষমতা পরিবর্তনের কোনো পথ রাখলেন না। 2টা পথ, হয় তাকে মৃত্যুবরণ করতে হবে, মানে তাকে মেরে ফেলে দিতে হবে, অথবা অভ্যুত্থান করতে হবে। এছাড়া এই সংবিধানের আন্ডারে আর কাউকে ভোটের মাধ্যমে আপনি পরিবর্তন করবেন তা হবে না, কারণ যে ক্ষমতায় থাকবে সেই জয়লাভ করবে, কারণ এমন সিস্টেমটা তৈরি করা হলো। 15ই আগস্ট তিনি মারা গেলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই ইতিহাসে এটা লিখে রাখতে হবে, তিনি এসে বহুদলীয়, সত্যিকার বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করলেন।
এবং কি করলেন তিনি আরেকটা দেখেন, 71 থেকে 75 সাল পর্যন্ত স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই তর্ক ছিল না, কারণ কোলাবরেটর আইন করে যে লিস্ট করা হলো সেই লিস্টে দেখা গেল বেশিরভাগই আওয়ামী লীগের, এবং শেখ মুজিবুর রহমানের নিজের মামা চাচা দুইজনায় হচ্ছে সেই রাজাকারের তালিকায় ছিল, রাশেদ খান মেননের বাবা ছিল হচ্ছে রাজাকারের তালিকায়, মুসলিম লীগ সর্ববৃহৎ দল, তারা সবাই ছিল রাজাকার। সেই জন্যে শেখ মুজিবুর রহমান অ্যামনেস্টি ঘোষণা করলেন, করে কারো কোনো বিচার করলেন না, বরং শেখ মুজিবুর সবার মত প্রকাশকে বন্ধ করার জন্য জাসদকে টার্গেট করে ফেললেন। জিয়াউর রহমান প্রথম একটা রিকনসিলিয়েশন করলেন, সে বিএনপিটা গঠন হলো মুসলিম লীগ এবং বামফ্রন্টের নেতাদের সমন্বয়, যাতে এই স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই কথাগুলো আর কখনো না আসে। যেটা হচ্ছে আফ্রিকাতে আপনি দেখবেন ডেজমন্ড টুটোর যে রিকনসিলিয়েশন, সেই রিকনসিলিয়েশন থিওরির উপরে জিয়াউর রহমান দেশটাকে এক করতে চাইলেন, দেশটাকে এই যে বাঙালি জাতীয়তাবাদ বলে দেশকে ভাগ করা, সন্তুর লর্মা যেটার কি করছে বিরোধিতা করে সশস্ত্র সংগ্রামে চলে গেছিল, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে এসে পাহাড়িদেরকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করলেন। এই জন্যেই সংবিধানের ৫ম সংশোধনীতে ওই বস্তা পচা ৭২ সালে সংবিধানকে ফেলে দেওয়া হলো, এবং সেই জন্যে ২০০০ সালে যখন বিএনপি এবং জামাতে ইসলাম যখন আসলেন তখন সংবিধানে দেখেন দুইটা জিনিস জিয়াউর রহমান আরও ঢুকাইছে, একটা হচ্ছে রেফারেন্ডাম, কি যখন সংবিধান ২/৩ পাশ করলে হবে না, বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে গেলে জনগণের কাছ থেকে তোমাকে অনুমোদন নিতে হবে। তাহলে সংবিধানের ওই যে একনায়কতন্ত্র ব্যবস্থা সেটাকে পরিবর্তন করলেন। হাসিনা এসে দেখলেন বাবার স্বপ্ন তো পূরণ হয়নি, বাকশাল তো হলো না, ইনি জুডিশিয়ারিকে ইউজ করলেন, করে খায়রুল হক সাহেবকে দিয়ে করলেন কি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। এখানে একটা জিনিস বলি, 1996 সালে আমরা আন্দোলন করেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার, কিন্তু বিএনপির সবচেয়ে বড় গুণ আমি বলবো আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় গুণ, মানুষ যেটা চায় সেটা সে গ্রহণ করে। সেজন্য দেখবেন ফেব্রুয়ারি মাসে যখন আন্দোলন শুরু হয়েছে 3 মাসের মাথায় তিনি একবারও ওয়েট করেননি, ঠিক আছে মানুষ তত্ত্বাবধায়ক চায় দিয়ে দাও তত্ত্বাবধায়ক, আবার নির্বাচন দিচ্ছে। সে কখনোই রাস্তায় লাশ পড়ুক, জনগণের মতামতের অভিপ্রায়ের বাইরে যাক, এটা কোনোদিন জিয়া পরিবার চায়নি বলে আমার ইতিহাস তাই বলে। সে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করলেন, করে পুরা কনস্টিটিউশনকে ৭২-এর সংবিধানে ফিরিয়ে নিয়ে গেলেন, নিয়ে 15 বছরের পরিণতি কি ফ্যাসিজম। বাবা মারা গেছেন আর উনি কি করলেন, তার বন্ধু রাষ্ট্রের কাছে পালায়নটাই কি শ্রেয় মনে করলেন। বাট আপনারা কেয়ারটেকার না আছে এখন পিআর চাচ্ছেন, আমি বলতেছি তাহলে এই যে 15 বছরের অভিজ্ঞতা 71 থেকে এই পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা হচ্ছে কেমন করে আপনি কি করবেন, নির্বাচন করবেন। তাহলে শেখ হাসিনা যে ৭২-এর সংবিধান ফিরায় নিয়ে আসলো, সেই সংবিধান ৩৬শে জুলাইয়ের মাধ্যমে আস্থা করে ফেলে দেওয়া হলো। কারণ এই যে আজকের সরকার আছে, এই সরকার কোনো কনস্টিটিউশনের ম্যান্ডেটের কোনো সরকার না, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যবস্থা কনস্টিটিউশনে নাই। দ্বিতীয় কথা, যদি সুপ্রিম কোর্টকে কোনো উপদেশ দিতে হয়, সেই উপদেশটা দিতে হবে কনস্টিটিউশনের মধ্যে। ১০৬-এ তিনি কিভাবে বললেন অন্তর্বর্তী সরকার করেন, তাহলে সেই অর্ডারটাও নাল অ্যান্ড ভয়েড, সেই উপদেশটাও হবে না, কারণ কনস্টিটিউশনের মধ্যে তো নাই। তার মানে ধরে নেন কনস্টিটিউশনের আমাদের আর কনস্টিটিউশন নাই। তাহলে কনস্টিটিউশন যদি না থাকে তাহলে আমাদেরকে একটা ভোট করতে হবে। তাহলে ভোটটা কিসের উপর ভিত্তিতে করতে হবে? অতীত ইতিহাস ৭১ থেকে আজ পর্যন্ত ৯৬ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলছিলাম, তখন অনেকেই বলছে দেশে কোনো নিরপেক্ষ লোক নাই, পাগল আর শিশু ছাড়া। অনেকে বলছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বুঝি না, পৃথিবীর কোথাও নাই। কিন্তু সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাই প্রমাণ হয়েছে যে হ্যাঁ, তত্ত্বাবধায়কের মাধ্যমে যদি ভোট হয় তাহলে এদেশে একটি শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব। এখন আসেন পিআর কেন চাওয়া হচ্ছে? মডার্নাইজেশনে আপনি যাবেন না, আপনি উৎকর্ষ সাধন করবেন না, কারণ এতগুলো ইলেকশন করে আপনি দেখতে পাচ্ছেন। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, ২০০৮ সালের উদাহরণটা দেখেন, ২৩০ সিট পাইলেন আওয়ামী লীগ, তার টোটাল ভোট কত? 46%। 46%, সেখানে কিন্তু জাতীয় পার্টির ভোটও আছে। আর বিএনপি জামাত এরা সহ দেখেন, তাহলে 46-এর থেকে এটা তাহলে 54 হয়ে গেল।
আপনি 2001-এর কথা বলছেন? আমি 2008-এর কথা বলছি। আচ্ছা, 8-এর, সরি, 8-এর কথা, একে যাচ্ছি। 8-এ 32% ভোট পেয়েছে। হ্যাঁ, 32% ভোট পেয়েছে বিএনপি। হ্যাঁ, জামাত এবং অন্য দলগুলো আছে, আমরা ওইটা বাদ দিই। আপনি দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় গেছে। ডেমোক্রেসির মানে কি? সংখ্যাগরিষ্ঠ মানুষের শাসন, সংখ্যাগরিষ্ঠ মানুষের শাসন। আমাদের যে ভোটিং সিস্টেম, এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার মডেল, 2 পার্টি পলিটিক্যাল সিস্টেম যেখানে থাকবে, সেইখানে হচ্ছে এই ওয়েস্টমিনিস্টার মডেল চলবে। দেখেন আপনি, আওয়ামী লীগ তো 48% পেল, সে তো 50% পায়নি না, তাহলে তো সে মেজরিটি না। আচ্ছা, তাহলে মাইনরিটি কেন মেজরিটিকে শাসন করবে, নেতৃত্ব দিবে? সেম থিং 2001 সালে দেখেন, 2001 সালে আওয়ামী লীগ পেল 40%, বিএনপি পেল 41%। তাহলে 41% আপনি 60%কে আপনি শাসন করতে চাচ্ছেন। মাইনরিটি কোনদিন মেজরিটিকে শাসন করলে সেখানে কেওয়াস হবে। কিন্তু আপনি কি, ধরুন আপনার বাড়ি হচ্ছে কোথায়, এই নওগাঁতে, আপনি নওগাঁ থেকে ইলেকশন করবেন, নওগাঁর মানুষ আপনাকে ভোট দিবে, এমপি হবে উনি, না, এটা একটু ভুল ধারণা। বলেন কিভাবে? ভুল ধারণাটা হচ্ছে, আগে বুঝতে হবে পিআর জিনিসটা কি। আমি আপনাকে একটু যদি বলতে পারি যে বাংলাদেশের ধরুন, আপনার একটু আগে বলছেন 2001 সালে বিএনপি টোটাল আসন পাইছে কয়টা? 193টা। 193টা। হ্যাঁ, যদি পিআর হতো তাহলে পেতো কয়টা? 123টা। 123টা, ঠিক আছে। এখন জনগণ, ধরুন আপনার নওগাঁ বা আমার নোয়াখালী বা ওনার কিশোরগঞ্জ, হ্যাঁ, নেত্রকোনাতে মানুষ, আপনি নওগাঁতে কাজ করছেন গত 15 বছর ধরে, উনি নেত্রকোনাতে কাজ করছে, মানুষ উনাকে দেখেই ভোট দিচ্ছে। কিন্তু আপনি কি মনে করেন পিআর পদ্ধতি হলে উনি চাইলেও এমপি হতে পারবে? এবার আপনাকে একটা বাস্তব কথা, এইটা হচ্ছে তর্কর খাতিরে করা হচ্ছে। বাংলাদেশের মানুষ মাথা দেখে ভোট দেয়। কিরকম মাথা দেখে ভোট দেয়? ধানের শীষ দেখে মানুষ ভোট দেবে। আপনার সেই সময় আছে, আপনি মনে করেন? আপনাকে একটা জিনিস বলতেছি যে আপনি মার্কা ছাড়া বাংলাদেশে যারা যারা প্রমাণিত হয়েছে, মার্কা থেকে, দল থেকে বের হয়েছে, সে যত বড় নেতাই হোক, কাজী জাফরের মতো লোকও বের হয়ে যে নাঙ্গল ছাড়া যখন চলে গেছে, জিততে পারেনি। ধানের শীষ থেকে বহু নাম করা বড় বড় লোক ধানের শীষ থেকে বের হয়ে চলে গেছে, জিততে পারেনি। প্রথম এখানে একটা জিনিস, মানুষ ভোট দেয় মার্কা। আচ্ছা, বলে দিচ্ছি আপনাকে, আপনার এই কথাটা উত্তর দিই। পিআর মানে কিন্তু আমি একটা রাজনৈতিক দল 300 জনার প্রার্থী দিয়ে দিবে। আমি 2001 সালে ইতিহাস যদি আমরা একটু অ্যানালাইসিস করি, 2001 সালে আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পাইছে? 40%, 62 সিট পাইছে আওয়ামী লীগ। আর বিএনপি পাইছে 41% ভোট পেয়ে 193টা সিট পাইছে। তাদের সরকার গঠন করার পিআর পদ্ধতিতে কে হইতে পারতো? পিআর পদ্ধতি হলে হতো কি, কোয়ালিশন গভর্নমেন্ট হতো। কোয়ালিশন গভর্নমেন্ট হতো। কেন কোয়ালিশন গভর্নমেন্ট হলে সুবিধাটা কি? আপনি একক যখনই হবেন, অ্যাবসলিউট পাওয়ার ক্রিয়েটস অ্যাবসলিউট এনার্জি। আপনার এইটা হচ্ছে আপনার একটা কথা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে, আমি কয়েকটা অ্যানালাইসিস দেখলাম। এক নাম্বার হচ্ছে যে, আমার নোয়াখালীতে জনগণ, নোয়াখালীতে যেই লোকটি গত 15 বছর ধরে তাদেরকে লালন পালন করছে, প্যাট্রোনাইজ করছে, তাদের সুবিধা অসুবিধা ছিল, বা আপনার নওগাঁতেও সেম। এখন দল চাইলে, জামাত ইসলাম চাইলে আপনাকে এমপি না করে আরেকজনকে, নোয়াখালীর একজনকে করতে পারে না? তা করবে না। করতে পারে, কিন্তু আপনি কনফার্ম কিভাবে করবেন? কিভাবে করবে? কারণ আমি বলে দিই, আমি আপনাকে একটা কথা বলে দিই। যদি এই পদ্ধতিতে হয়, ধরুন আমি এখানে একটা দলের চেয়ারম্যান ধরেন, বা উনি একটা দলের চেয়ারম্যান, আমি এখন ওই নমিনেশনটা ওইভাবে দেব, আমার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, স্ত্রী, ভাই, বোন, সবাইকে দেব। কারণ জনগণ এমপি নির্বাচন করতেছে না, জনগণ শুধু ভোট দিচ্ছে, মানে নাথিং এলস। এমপি নির্বাচন করবেন আপনি, আমি, অর্থাৎ দলের যারা কান্ডারি তারা। এখন আপনি যে কথাটাই বলছেন যে নওগাঁতে আপনি কাজ করছেন, যদি হাইকমান্ড চায়, আপনি যত মানে সবচেয়ে বেশি, ধরুন নওগাঁতে 2 জন ক্যান্ডিডেট, উনি 10,000 ভোট পাইছে, আপনি 10 লাখ ভোট পাইছেন, হাইকমান্ড চাইলে আপনাকে এমপি নেবে না। চাইলে আপনার এই কথাটা একদিকে ঠিক, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। ইতিহাস আমরা বাংলাদেশের ইতিহাস যদি পর্যালোচনা করি, বাংলাদেশের ইতিহাসে আপনার যদি বলেন আপনি যে নমিনেশনের ক্ষেত্রে, প্রত্যেকটা দলেরই ক্ষেত্রেই আপনি কি মনে করেন না যে এখানে মানে সব কিছুকে প্রায়োরিটি দেওয়া, মানে যোগ্যতা চাইতে অনেক ক্ষেত্রে মানে রিলেশনশিপ বলুন বা
আপনার অর্থাৎ আপনার সাথে ভালো সম্পর্ক, আমার ওনার সাথে ভালো, সেটাকে দেওয়া হচ্ছে না। এখানে আমি অপোজ করি, এটা আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য, কেন বিএনপির ক্ষেত্রে না? আমি একটা উত্তর দিই। জিয়াউর রহমান, আমরা কিন্তু ওনার পয়েন্টগুলো ধরতে ধরতে দেখা যায়। আচ্ছা, আমি জাস্ট এক মিনিটের মধ্যে ওনার কাছে আসছি। আমি বলে দিচ্ছি, জিয়াউর রহমান সাহেবের ভাই বোন কারা বাংলাদেশের কেউ জানে নাকি? আপনাকে একটা এক্সাম্পল দিলাম, ছোট্ট একটা। আর একটা জিনিস এক্সাম্পল দিই, 2018 সালে বিএনপি থেকে, আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, জামাতের সিলেট মহানগরের আমির কে? ওনার নাম হচ্ছে উনি কে? হাবিবুর রহমান। উনি কে? উনি জামাত থেকে নির্বাচিত। শফিক সাহেবের কি হন? শফিক সাহেবের ব্যক্তিগত কোনো আত্মীয় না, ভাই হন না। উনি হচ্ছে ভাই যিনি আছেন তিনি জেলা আমির না, উনি সিলেট মহানগর থেকে উঠে আসছেন, সেই জন্য আমির হলেন। কে উনি? ওনার ভাই। হ্যাঁ, আমার কথা বুঝিয়ে। আমরা তো লড়াই করছি 16 বছর, নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে। 16 বছরে শেখ হাসিনার মানে এমন কোন আত্মীয় আছে যে পায়নি? আমরা বলে দেব শেখ হাসিনার এই কাজই হচ্ছে শেখ মুজিবুর। আমরা আবার ওই তার ওই জিনিসটা সুযোগ দেব জামাতকে, বিএনপি কে কেন? না, আমরা তা দিব না। কেন? নিশ্চিত পিয়ার হলে তো এটা না, তা হবে না, কারণ পিয়ার হলে জনগণ তো ভোট দিবে ভাই। আপনি জনগণ তো মার্কাকে ভোট দিবে, আপনাকে না। আপনি তো আগেই লিস্ট করে দিবেন যে এই আমি জিতলে এই লোকগুলো এমপি হবে। না, এটা তো দিবে না। আমি মধুর সাহেব, না, এটা দিতে হবে। জনাব তারেক রহমান সাহেব অথবা বেগম খালেদা জিয়া যদি না চায়, মধুর সাহেব 50 লাখ ভোট পাইলো না, ভোটের পরে তো ক্যান্ডিডেট না, ভোটের আগে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে হবে। আনবে না, উনি তো ওনার চয়েস। না, আপনাকে ক্যান্ডিডেট 300 আসনে ডিক্লেয়ার করতে হবে। ওখান থেকে নিবে না, ওখান থেকে নিতে হবে, আপনি বাধ্য। আচ্ছা, আমি এই বিষয়ে আসতেছি। ইয়েস, আপনি বলেন এখন পিয়ার ওনারা চাচ্ছে, আপনারা কেন চাচ্ছেন? আমার মনে হয় বন্ধু পুলকই তো শর্ট নেম। আমরা প্রায় মানে 25-30 বছর পরে একসাথে দুই বন্ধু একসাথে হয়েছে। আমরা লন্ডন, আমার থ্যাঙ্কস বলা উচিত তাহলে। থ্যাংক ইউ ফারুক। আচ্ছা, প্রথম হলো যে আমার লার্নেড ফ্রেন্ড বলছে যে বর্তমানে সংবিধান নাই, এই কনসেপশন থেকে বক্তব্যটা নিয়ে আস্তে আস্তে সে অতীতে আমাদের যে 72-এর কনস্টিটিউশন, সেটাকে একটা প্রতারণার আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমার মনে হয় আমরা সবাই মোটামুটি একটা জিনিসের জায়গায় আমরা ঐতিহাসিকভাবে এই জিনিসটা সত্য যে 71-এর 16ই ডিসেম্বরের আগে, 26শে মার্চের আগে সেটা ছিল পাকিস্তান, এবং সে পাকিস্তান থেকে এই পূর্ববঙ্গের জন্য পিপলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা নির্বাচিত হয়েছিল তারাই, উনি যেটা বললেন যে তারা হয়তো শপথ নিতে পারে নাই, এই তো। এবং শপথ না নেওয়ার কারণে বলা হচ্ছে যে তারা শপথবিহীন এমপি, এবং তাদের এমপিত্ব তার স্বীকার করা হচ্ছে না, ওই তো। কিন্তু আমরা যারা আইনের স্টুডেন্ট, আমরা কিন্তু দুইটা শব্দ সম্পর্কে খুব ভালো করে জানি। একটা হলো ডি ফ্যাক্টো আর একটা হলো ডি জুরি। তো ডি জুরিটা হলো আইনগতভাবে সমস্ত প্রসিডিউর ফলো করে যারা রিপ্রেজেন্টেটিভ হতো তারা হলো ডি জুরি এমপি। আর যারা প্রসিডিউরাল কিছু সমস্যা, সার্কামস্টেন্সের কারণে প্রসিডিউরাল প্রবলেম, মানে পুরা প্রসিডিউরাল জিনিসটা ফিল আপ করতে পারে নাই, যার কারণে তাদেরকে আমরা বলছি ডি জুরি না, এটা হচ্ছে ডি ফ্যাক্টো। এবং এরা ছিল ডি ফ্যাক্টো রিপ্রেজেন্টেটিভ, বিকজ বাংলাদেশে এর আগে বৈধভাবে নির্বাচনের কোনো ব্যবস্থা ছিল না। এর আগে বলতে কখন? মানে স্বাধীনতার আগে। তো স্বাধীনতার আগে বৈধভাবে রিপ্রেজেন্টেটিভ না হওয়ার কারণে কারা পিপলসকে রিপ্রেজেন্ট করতে পারে তার একটা ডিফেক্টো ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে এদেরকে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট এরা পূর্ববঙ্গের রিপ্রেজেন্টেটিভ, এবং এদেরকে দিয়ে একটা গণপরিষদ সেশন করা হয়েছে। উনি বলছে গণপরিষদ হয় নাই, বাট আমি বলছি ঐতিহাসিক সত্যটা গণপরিষদের মাধ্যমে কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হয়েছে, যেটা 72 সালে 4 নভেম্বর গ্রহণ করা হয়েছে। তো এই কনস্টিটিউশনটা গ্রহণ করার পরে এটা কিন্তু কনস্টিটিউশন ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন না, ইট ওয়াজ জাস্ট ফর অ্যাডপশন দ্য কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি, বিকজ নাহলে আমরা একটা প্রপার কনস্টিটিউশন পাচ্ছিলাম না। এই প্রপার কনস্টিটিউশন পাওয়ার কারণেই আমাদেরকে করতে হচ্ছে এটা গণপরিষদের মাধ্যমে, শুধু কনস্টিটিউশনকে প্রণয়ন করার জন্যই ওই গণপরিষদ করা হয়েছিল। এবং সেই কনস্টিটিউশনটা যখন আমরা মানে গণপরিষদের মধ্যে অ্যাপ্রুভ করলাম, তখন নেসেসিটি আসলে এইবার আমরা পাবলিকের কাছে যাব দেশকে শাসন করার জন্য অথবা দেশকে সার্ভ করার জন্য আমাদের একটা নির্বাচিত গভর্নমেন্ট দরকার। এটার জন্য 73-এ যা নির্বাচন হলো। এখন নির্বাচন প্রক্রিয়ায় সেখানে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা 72-এর সংবিধানের সাথে আমি তুলনা করছি না। সংবিধানকে 73 সালের নির্বাচনটা তো 72-এর সংবিধানকে
সামনে রেখে নির্বাচন মানে 72-এ আমরা গণপরিষদের মাধ্যমে 72-এ একটা দেশের জন্য জাতীয় স্বার্থে কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করাকে গণপরিষদ বলা হয়, কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এইটার কাজ শুধুমাত্র সংবিধানটাকে প্রণয়ন করা এবং জাতির স্বার্থে সেই সংবিধানটা প্রণয়ন করলাম ডিফেক্টো ওই এমপিদের দ্বারা। এর পরবর্তীতে এই সংবিধানের অধীনে আমরা পাইলাম কি নির্বাচন প্রক্রিয়া, প্রশাসন পদ্ধতি এবং মানে শাসন পদ্ধতি, বিচার ব্যবস্থা সবকিছু মোটামুটি পাইলাম। এবং এই 72-এর সংবিধানটাকে আমরা অনেক অ্যাঙ্গেলেই ব্যাখ্যা করতে পারি। আপনি সেটাকে বলতে পারেন ইনকমপ্লিট, আমরা সেটাকে বলতে পারি খুব ভালো একটা সংবিধানের মোটামুটি কাছাকাছি কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। সংবিধানের যে সকল জায়গায় আপনার যদি ত্রুটি বিচ্যুতি থাকে তখন সংবিধান সংশোধনের প্রসেসের মাধ্যমে সেটাকে কনস্টিটিউশন সংস্কার করার সিস্টেম বলে সংশোধনের একটা আর্টিকেল থাকে। তো সেই জায়গা থেকে সংবিধানে যদি বলা হয় যে বাংলাদেশের প্রথম 72-এর সংবিধানে যদি স্বাধীনতার যে চেতনা নিয়ে আমরা যুদ্ধটা করেছিলাম, সেই মানে স্বাধীনতার ঘোষণাপত্রের মধ্যে যেমন আমার সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার, এই অংশগুলো আমাদের সংবিধানে এসেছে কিনা, সেই জায়গা থেকে ব্যাখ্যা করলে আমরা বলতে পারি যে তুলনামূলকভাবে আমি মনে করি 72-এর সংবিধান, আমরা বিএনপি মনে করে যে ওইটা ভালো একটা সংবিধান ছিল। 72-এর সংবিধান ভালো ছিল, বিএনপি আমরা সবাই মনে করি যেটা ভালো সংবিধান ছিল। বাট এই সংবিধানের পুরোপুরি 100% প্রত্যাশা আপনি সংবিধানের মাধ্যমে নির্বাচন করা সম্ভব নয়। যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি ধরা হয়েছে, যেমন ধর্ম নিরপেক্ষতার জায়গায় আমরা সেটা পরবর্তী মনে করেছি যে ধর্ম নিরপেক্ষতার জায়গায় আমরা যেহেতু ইসলামী মূল্যবোধে আমরা বিশ্বাস করি, আমাদের নেতা মনে করেছে ইসলামী মূল্যবোধের সাথে অ্যাডজাস্ট করে সেখানে স্বাধীনতা সার্বভৌমত্বের পরবর্তীতে সর্বশক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এটা আমাদের দলীয় মূলনীতিও আছে এবং সেটাকে সংবিধানে এনেছেন। এবং ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে মানে আসার ক্ষেত্রে যে একটা সফট, এই জায়গাগুলো আমরা কিন্তু দেখেছি। কারণ মানুষের মানে গণতন্ত্র হচ্ছে মানুষকে রিফ্লেকশন দেওয়া, ওই রিফ্লেকশনের ক্ষেত্রে সংবিধান যদি প্রয়োজনে সংশোধন করতে হয় সেই জায়গাটায় সংবিধান গেছে। কিন্তু এখন যে আমার লার্নিং ফ্রেন্ড বলছেন যে আপাতত সংবিধান নাই, এই কথাটাতে আমি বিনয়ের সহিত মানে ডিফেক্ট করছি। কারণ ইন দ্যাট সেন্স যে বর্তমানে আমরা যে একটা সাময়িক সময়টা আসছি, এই সময়টা মনে হতে পারে একটা অপ্রত্যাশিত একটা সময়, এবং এইভাবে আমরা যে একটা সিচুয়েশন যাতে আসবে এটা আমরা কল্পনা করি সাংবিধানিক কিনা না। এখন এইটা সাংবিধানিক অপ্রত্যাশিত ঘটনা যদি ঘটে, দেশে যদি কোনো প্রকার জরুরি একটা অবস্থা সৃষ্টি হয়, তখন ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় এই সময় শাসন ব্যবস্থা কিভাবে হবে, কিভাবে দেশ চলবে, তার জন্য কিন্তু আগের সংবিধান যেটা আমরা বলছি, উনি বলছে অবৈধ সংবিধান মানি না অথবা সংবিধান নাই, সেই জায়গা থেকে কিন্তু আমরা 106 আর্টিকেলের মাধ্যমে বাংলাদেশের সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা রেফারেন্স নিয়ে আসি। রেফারেন্সটা হচ্ছে কোনো কারণে দেশের শাসন ব্যবস্থার ক্ষেত্রে যদি বড় ধরনের মানে জরুরি অবস্থার মতো সৃষ্টি হয় অথবা অপ্রত্যাশিত একটা সিকোয়েন্স তৈরি হয়, তাহলে দেশকে আপাতত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সুপ্রিম কোর্টের পরামর্শের ভিত্তিতে যা করার দরকার সুপ্রিম কোর্ট সেটা পরামর্শ দিবে। এর ভিত্তিতে কাজ করলে আপাতত সেটাকে আপাতকালীন সময়ে সংবিধান অনুযায়ী আমরা সেটা করছি বলে ধরে নেওয়া হবে। আপনি প্রথমে যদি ডেমোক্রেটিক হন, তাহলে আপনাকে ডেমোক্রেটিক মানেটা হচ্ছে ইউ হ্যাভ টু গো টু দ্য কনস্টিটিউশন, আপনাকে পার্লামেন্টের মাধ্যমে যেতে হবে, সুপার প্রসেসের মাধ্যমে যেতে হবে। আর যদি সুপিরিয়র ডিপ্লোম্যাটিক না হয়ে আপনি যদি সরাসরি বিপ্লবী চেতনা ধারণ করেন, যদি মনে করেন যে জামাত একটা বিপ্লবী দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তাহলে আপনি বলতে পারেন সংবিধান আমি মানি না। আপনি সংবিধানে গ্যাপ তৈরি করা যাবে না, কারণ সংবিধানের গ্যাপ যদি তৈরি করেন তো দেশে অ্যানার্কি হয়ে যাবে। এবং অ্যানার্কি সৃষ্টি করার জন্য তো আমরা মানে জুলাই বিপ্লব করি নাই, আমরা জুলাই বিপ্লব করেছি যে সকল অনাচার, অবিচার, অগণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে আমরা নষ্ট করেছি অথবা হারিয়েছি, গণতান্ত্রিক অধিকারকে হারিয়েছি, সেগুলোকে রিস্টোরেশন করব। সেগুলোকে রিস্টোর করার জন্য আমাদের প্রক্রিয়াগত সংস্কার যা করার সেটা করবো। সেটার জন্য যদি আমরা সংবিধান সংস্কার করা লাগে উই ক্যান ডু, এবং যে কোনো সংবিধান সংস্কার যতগুলো আর্টিকেল চেঞ্জ করতে, এই যে হাউস অফ পার্লামেন্ট পিপলস, আপনাকে আগে ডেমোক্রেটিক হইতে হবে। এখন আমার দল জাতীয়তাবাদী দল একটা ডেমোক্রেটিক দল। পিআর বিএনপি চাচ্ছে না কেন? পিআর বিএনপি চাচ্ছে না সেটা হচ্ছে যে পিআর আমরা আমাদের জনগণ ভিত্তিক রাজনৈতিক করতে গিয়ে আমরা যেটা দেখেছি, আমাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশন দেখেছে বাংলাদেশের অধিকাংশ জনগণ পিআর পদ্ধতি সম্পর্কে সুবিধা অসুবিধা সম্পর্কে তেমন একটা ওয়াকিবহাল নয়, ধারণা নাই। আর দ্বিতীয়ত হলো যে পিআর পদ্ধতিতে যে সিস্টেম, এই সিস্টেম আমাদের এক্সিস্টিং সিস্টেমের সাথে মানে অ্যাডজাস্ট করে না। প্রথম হলো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার যেন ফেডারেল স্ট্রাকচারটা জাতীয় স্ট্রাকচারে এক ধরনের অ্যাডমিনিস্ট্রেশন, আবার লোকাল গভর্নমেন্ট বলে একটা কথা আছে। তো লোকাল গভর্নমেন্টের সমস্ত উন্নয়ন প্রকল্পের ভিতরে সাথে দেখবেন আমাদের পার্লামেন্ট যে মেম্বার, তারা একদিকে আইন প্রণয়নের সাথে জড়িত, আবার লোকাল ডেভেলপমেন্ট
ডেভেলপমেন্টের সাথেও তারা কিন্তু আংশিক এবং খুব ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো লোকাল প্রত্যেকটা এলাকাতে যে সকল এমপিরা নির্বাচিত হয় তারা প্রত্যেকটা এলাকার রাস্তাঘাট ঘর বাড়ি প্রত্যেকের ঘর পর্যন্ত তারা খোঁজ খবর রাখার চেষ্টা করেন। তারা আত্মার সাথে আত্মার প্রত্যেকটা নাগরিকের সাথে টাচ করে, তাদের দুঃখ দুর্দশার সাথে টাচ করে বলে তাদের অভিজ্ঞতা থেকে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের জন্য সার্বিকভাবে জাতীয় উন্নয়নকে সমন্বয় করার জন্য, সার্বিক উন্নতি নিশ্চিত করার জন্য এবং গ্রাসরুট লেভেলের উন্নয়নকে সুনিশ্চিত করার জন্য ওই এলাকার পরিচিত এমপিকে সাধারণত উন্নয়ন প্রকল্পের সাথে মানে অ্যাটাচ করা হয়। পুলক তো একটা কথা বলছেন, উনি কথাটাই বলছেন যে আমি যে ওনাকে যে প্রশ্নই করলাম যে উনি বলছেন যে আগে তো মানে লিস্ট দিয়ে দেওয়া হবে, তাই না? আগে তো মেম্বার ধরুন আপনাকে নেত্রকোনা থেকে দেওয়া হলো, আগেই বলা হবে আপনি নেত্রকোনার দায়িত্বে। না না, আপনি নেত্রকোনার দায়িত্বে যখন বলা হবে তখন বলা হচ্ছে পিয়ারের সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, যদি মানে যদি এরকম হইতো যে না আমি এখানে দাঁড়িয়েছি মানে আমি এখানে এমপি হবই, এই গ্যারান্টিটা দিচ্ছে না সেখানে। না, এটা পিয়ার পদ্ধতি হলো যে ভোট পাইলেন আপনি 60%, তারা ভোট পাইলে 40%, তাহলে তো আপনাদের এখানে 60% লোকেরা শুধু মানে রিপ্রেজেন্টেশনে যাবে, অর্থাৎ এই এমপি 300 এমপির মধ্যে 60% এমপি রিপ্রেজেন্ট করবে, তাহলে 40% বাদ পড়ে। এখন লটারি অথবা লটারি না, নাহলে নেপোটিজম, নাহলে 60% যখন হবে ধরেন 60% না না 40% যে মাইনাস হচ্ছে, আপনার 300 আসনে ক্যান্ডিডেট দিলেন, ওকে 300 আসনে আপনার 60% ভোট পাইলেন, 60% ভোট আমিও পাইছি, 20 আমরা 1 লক্ষ ভোট পাইছি, ঠিক আছে, ধরেন আমি সর্বোচ্চ না মোটামুটি গ্রহণযোগ্য একটা মাত্রা ভোট পাইলাম। এখন এই 40%-এর ভিতরে দেখা গেল যারা 40% যেখানে যারা বাদ পড়ছে, এইখানে যারা হেভি ওয়েট 2-3 জন বাদ পড়ছে, 10-12 জন বাদ পড়ছে, দলের জন্য কি করতে হবে তখন বলবে যে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, তুমি এখানে 1 লক্ষ পাইছো ভালো কথা, কিন্তু জামাত মনে করতেছে জাতির স্বার্থে না না পিয়ারের নিয়ম না, কিন্তু নেতৃত্বে দল যাকে নির্ধারণ করে তারা এমপি হবে। আমি আসতেছি, কারণ পিয়ারের ক্ষেত্রে যেটা ফিক্স না, যে বেচারা মানে ওখানে কম সংখ্যক ভোট পাবে, সে ওখানে কম সংখ্যক ভোট পালে তাকে কিন্তু অনেক সময় ওইখানে টেনে নেওয়ার দলের প্রয়োজনে দেখানো হবে। মানে আপনি তো বলছেন যে আত্মীয় স্বজন ইত্যাদি 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 বিভিন্ন বলে জাতির স্বার্থে তাকে আনার দরকার। এই যে জাতির সাথে আনার দরকার, দলের ভিতরে একটা অ্যারিস্টোক্রেট অথবা এক ধরনের ফিউডালিজম তৈরি হয়ে যাবে। যারা দলের সিনিয়র লিডার দেখবেন যে সব সিনিয়র লিডাররা ঠিকই মন্ত্রী হচ্ছে, এমপি হচ্ছে অথবা মেম্বারশিপ পার্লামেন্টে যাচ্ছে, বাট আমার গ্রাস রুটের যে জেনুইন প্রতিনিধি যারা তাদের অনেকে সেখানে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা। দলের বাইরে মওদুদ সাহেবকে মনে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য একটা আসন থেকে পাশ করে নিয়ে আসছেন দলের প্রয়োজনে নাকি? না, হ্যাঁ দলের প্রয়োজনে, দলের প্রয়োজনে সেটা 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 না না হ্যাঁ হ্যাঁ সেটা এবং সেটা রাইট না নিয়ে আসতে পারে, হ্যাঁ নিয়ে আসতে পারে সেটা তো, কিন্তু এই টাকাটা হচ্ছে যে আপনি একদম মেজরিটি অংশ 300 আসনের ভিতরে 40 মানে 40% ক্যান্ডিডেট কিন্তু জানে না আমার ভাগ্যে কে আছে। আচ্ছা, এটা হলো ক্যান্ডিডেট জানে না, আর আমার এলাকার জনগণ জানে না আমি আমার নেতা আমি যাকে ভোট দিলাম সে হবে কি হবে না, সে আদৌ আমাদেরকে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারবে কিনা সেই জিনিসটা আমার জানা থাকবে না। তো এই জায়গাটাতে এই সিদ্ধান্ত কি দল নেবে না? কোনটা? এই যে কে হবে এমপি এই সিদ্ধান্ত? হ্যাঁ, দলের যে এক্সিকিউটিভ প্রধান থাকবে তারা সেটা সিদ্ধান্ত নেবে, যেন দলের যে চিফ থাকবে। জনগণ সিদ্ধান্ত নিচ্ছে না? না, এখানে জনগণের চেতনা কে কোন আসনকে রিপ্রেজেন্ট করবে এইটার ফাইনাল ডিসিশনটা দিচ্ছে কিন্তু ওই জনগণের তাহলে জনগণ যে আমি চাচ্ছি আতাউল্লাহ ফারুক নোয়াখালী 3 আসন থেকে আমাকে রিপ্রেজেন্ট করুক, বিকজ আমি ভোটের মালিক, আমি দেশের মালিক, আমার নেতা আমি নির্ধারণ করব, তুমি না। আমার নেতা আমি নির্ধারণ করব, আমি বললাম আতাউল্লাহ ফারুককে ভোট দিলাম, সে আমাকে রিপ্রেজেন্ট করবে এবং সে আমার পক্ষে পার্লামেন্টে কথা বলবে। আমার গণতন্ত্র গেল কই? আমার ভোটের অধিকার যার জন্য আমি সংগ্রাম করলাম, আমি আমার স্বাধীন সত্তাকে ইউজ করে আমার নির্বাচিত প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাবো যে আমার কথা বলবে, আমি সেই অধিকার থেকে কেন বঞ্চিত হব? আমার মনে হয় এই যে ফান্ডামেন্টাল গণতান্ত্রিক এই জায়গাটাতে একটু পেয়ার পদ্ধতির সুবিধা অসুবিধা সব থাকতে পারে। আবার আমাদের যে ফার্স্ট পাস দ্য পোস্ট যেটা আমরা বলি, যেটা এটারও সুবিধা অসুবিধা থাকতে পারে। আবার একই জিনিসে দেখতে হবে যে কতগুলো রাষ্ট্রবিজ্ঞানের অনেকগুলো আলোচনা যে ডিবেটের পর ডিবেট আসতে থাকবে। যেমন গণতান্ত্রিক যে সিস্টেমে আমরা আলোচনা করি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে মেজরিটি আবার পার্লামেন্ট যদি আপনার পক্ষে না থাকে, তাহলে বড় বড় ইউনিয়ন ইনস্ট্রাকশনকে প্রকল্প ইউজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে অহেতুক বিভিন্ন রকমের মানে ভোটিং সমস্যা থাকে বা বিল পাস করার কথা অনেক জটিলতা থাকে। তো এই নিয়ে বিতর্কের অনেক শেষ নাই। দুজনই আপনারা ব্যারিস্টার মওদুদ সাহেব ব্যারিস্টার ফলক সাহেব। আমি একটা জিনিস সারপ্রাইজ হচ্ছি যে আমরা 15 বছর লড়াই করছি ভোটের জন্য, কিন্তু যে আমি ভোট দেব এবং আমি আপনাকে দেবো না, এটা আমার পার্সোনাল ব্যাপার যে, কিন্তু এখন আমি ভোট দিচ্ছি আপনাকে, কিন্তু আপনাকে নেতা আপনাকে এমপি বানাবে
ডাক্তার শফিক সাহেব। কনসেপ্ট না, কনসেপ্টটা ওই জন্য বললাম যে আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপর আমার বন্ধুও মনে হয় আমার সাথে একমত হবে। পিয়ার জিনিসটা কি হয় আচ্ছা, বাংলাদেশে, আমি যেটা ওনাকে একটু একটা শুনে নেন, না। পিয়ার জিনিসটা কি, তারপর আপনি বলে। পিয়ার আচ্ছা, জিনিসটা হচ্ছে, না, না। যদি আমার বন্ধু আমাকে দেয় আচ্ছা 2 মিনিট, আমি খালি পিয়ারটা বলে দিই, তারপর আপনি বুঝতে পারবেন। হ্যাঁ পেয়ারটা বলো, পেয়ারটা বলে দিয়ে তারপরে দেখো আবার মানে সেশন নিও না। না সেশন নিচ্ছি না, আমার বন্ধু এখানে তো সেশন নিব না, আর আমি নিতে পারি, এখানে তো মডারেটর আছে। না সে তো মানে বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছে। আপনি হচ্ছেন বিএনপি, আমি হচ্ছে জামাত, উনি হচ্ছে আওয়ামী লীগ, বা উনি আওয়ামী লীগ বাদ দেন, বানায়েন না, উনি ওই জাতীয় বানায়েন না, অন্য বাড়ি বানান। জাতীয় পার্টি বানান, বা জাতীয় পার্টি বানান, ওনাকে তো চরমনায় বানান, ওনাকে চরমনায় বানান। আপনি করবেন কি, আপনি 300টা আসনের লিস্ট দিবেন। এই লিস্টটা কোথায় দিয়ে দিচ্ছেন? ইলেকশন কমিশনে পাঠিয়ে দিলেন। আপনি কতগুলো দিলেন কি? 300 আসনের প্রার্থী দিয়ে দিলেন। হ্যাঁ, আমি 300 আসনের প্রার্থী দিয়ে দিলাম, রাইট, দিয়ে ইলেকশন কমিশনে পাঠিয়ে দিলাম। উনি 300 আসনের পার্টি দিল। প্রার্থী দিয়ে দিল, পাঠিয়ে দিল। হ্যাঁ, আপনি হচ্ছে টোটাল ভোট পাইলেন 60%, 100 এর মধ্যে 60%। এই 60% মানে টোটাল তো 60%, সাথে কোনো জায়গায় কিন্তু 2 লক্ষ ভোট পাবেন, কোথাও কিন্তু 2000 ভোট পাবেন। আবার বুঝে নিন, কোথাও আপনার কোনো ক্যান্ডিডেট, আপনি কি দলের কথা বলছেন? দলের কথা, আপনার বিএনপির মধ্যে কোনো ক্যান্ডিডেট পাবে কি 2 লক্ষ, কোনো ক্যান্ডিডেট কোনো জায়গায় 2000 পাবে, 2000 পাবে, রাইট। হ্যাঁ, এই 60% তখন ওই ক্যান্ডিডেট কে ইয়া করছে, সবচেয়ে বেশি ভোট পাইছে, সেই অনুযায়ী ক্রোনোলজি হয়ে আসবে। বাট না, এটাকে এই ডিক্লারেশনটা কে না, দিবে? কোন ডিক্লারেশনটা? এই যে ধরুন, না এটা আমার বিশ্বাস মনে হয় এখানে সংজ্ঞা একটু আমি আমার ব্যাখ্যা আছে। বলে দিই, তারপরে বলে দিস ইজ কল্ড ক্লোজ সিস্টেম। এটা এই সিদ্ধান্তটা ধরুন আমার নোয়াখালীতে আমি ভোট পাইলাম, আপনি কথা অনুযায়ী 60%। না, আপনি ভোট পাবেন, দল পাইছে না, দল না। এবার কথা হচ্ছে ভোট তো দিচ্ছে আপনাকে বিএনপি, ক্যান্ডিডেট তো আপনি, আমি, হ্যাঁ, আপনাকে তো ভোট দেওয়া হচ্ছে, রাইট। তাহলে ভোট তো কাউন্ট হচ্ছে যখন, হ্যাঁ, তখন total। আপনি পাচ্ছেন তো 2 লাখ। 2 লাখ, হ্যাঁ, এই 2 লাখ তো সারা বাংলাদেশে যোগ হয়ে তখন এই 2 লাখ থেকে শুরু করে সারা বাংলাদেশে সব মিলা, সব মিলে তো 60% হচ্ছে। আপনি নোয়াখালীতে 60% না 70%? হ্যাঁ, আমি আপনার কথাটা এবার কি আগে- বলতে পারছি? এক মিনিট, আমি শেষ করে দিই, তারপরে হবে কি, আপনি কে কত ভোট পেলেন এটা আপনি দেখতে পাচ্ছেন, ফলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তখন আপনি সিরিয়ালি তো হয়ে যাচ্ছে, ধরেন আপনি সর্বোচ্চ ভোট Fine, পেলেন, fine, আমি তাহলে আপনি এখানে একটা প্রশ্ন করি। ধরুন আমি একটা সেকেন্ড মধ্যে আমি ওনাকে একটু ক্লিয়ার করি। আমি দল 60% পাইছে, আমি নোয়াখালী থেকে 70% পাইছি বা 60% পাইছি, ধরুন 60% না, আপনি 2 লক্ষ ভোট, আমি 2 লক্ষ পাই, এবং আপনি দেখা গেল বরগুনা থেকে একজনে পাইছে অনলি 30,000 ভোট, হ্যাঁ, 30,000 অনলি 30,000 ভোট। But heavyweight, heavyweight প্রার্থী। এখন সে হচ্ছে কি জানেন, Heavyweight। বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের জন্য, বিএনপির জন্য অনবদ্য দরকারই তাকে। তাহলে দল যদি সিদ্ধান্ত নেয়, তা বলে যে ঠিক আছে আসাদুল্লাহ ফারুক, তুমি তোমার দলকে মন্ত্রী ভালোবাসো, তোমাকে মন্ত্রী তুমি দিব। দেশকে ভালোবাসো, তুমি এবার Sacrifice করে ফেলো। স্যাক্রিফাইস করো। এটা করা যাবে না, কারণ এই পদ্ধতিটা তো আগে আপনি ফিক্স করে, Okay. এই জন্যই বলা হচ্ছে। না, আপনাকে একটা জিনিস বলি, friend, ওই যে আমার stop, ভাই না, জুলাই সনদটা কেন না, ইম্পর্টেন্ট, এখানে stop করো। আপনি তো আগেই এটা এগ্রি করে দেখেন, নিলেন। বন্ধু agree হয় না এখনো। বন্ধু কোনটা? ওই জন্য তো ওনারা বললে যে না। সাইড করতেছে, পুলক। এগ্রি করলে আর হবে না। পুলক এখানে স্টপ করতে হবে তোমাকে, আমার কাছে দাও ফ্লোর। বিষয়টা হলো যে এখন প্রশ্ন হলো, প্রথম আমি কাকে ভোটটা দিচ্ছি? আপনি আমাকে আপনি দলকে ভোট দিচ্ছেন। আমাদের শেষকে। পিআর সিস্টেমে ভোট হচ্ছে দলকে ভোট না না, দিচ্ছি। এমনি ভোট সিস্টেমে আপনি দলকে ভোট দিচ্ছেন। না, না, আপনি না আপনার এজেন্ডা কি, ব্যক্তিগত কোন এজেন্ডা আছে? 31 দফা কার? বিএনপি 31 দফা। না, না, 31 দফা তো না, না, আচ্ছা, না, আপনার না, না, আমার না, এখন না, এখন না, আপনি ভোট দিবেন না, না, 31 দফা। আপনি আমাদের 31 দফা মওদুদ আহমেদ কিছু না এখানে। না, বিষয় না, এটাকে ঘাড়ে যাতে বললে হবে না, তোমাকে যেটা না, দিতে হবে এটাই না। তো, No, ওই 31 দফা না, একটু বলেন। 31 দফা নিয়ে আমার একটা ক্যান্ডিডেট যদি কোনো কারণে অসৎ কোনো আচরণে ধরা পড়ে, তার কোনো ব্যক্তি চরিত্র যদি তোমার পছন্দ না হয়, তুমি 31 দেখে ভোট দিবা নাকি লোকের না, এই নষ্ট লোকের আমি ভোট দিব না? নষ্ট লোকে তুমি ক্যান্ডিডেট না, হিসেবে সেটা দিবা দিলাম। কেন? আমার দল, আমার এটাই তো না 36 জুলাইয়ের এজেন্ডা কি খারাপ লোক আসতে পারবে না? তোমার দল কেন দিবে? না, আমার দল দিবে কেন? সেই ক্ষেত্রে দলের তো 31 দফা আছে, তো তুমি তো দলের ভোট দিতেছো।
না বাট আমি তুমি তো surprised, দলের ভোট দিতেছো। সব Listen, দলে আপনি ভোট দিবেন, 31 দফাতে ভোট দিবেন। হ্যাঁ, আপনার একই পার্টির দাম। এজেন্ডা। আমার কথা হলো- সেটা এখনকার না, listen, সিস্টেমেও যা, পিআর সিস্টেমেও না তাই। না আবার কথাটা শোনো, তোমাকে যেটা বুঝতে হচ্ছে যে দল তো 31 দফা দিয়েছে, দল মিস্টেক করে আতাউল্লাহ ফারুককে খুব Nomination সুন্দর, দিয়ে দিয়েছে। না আমি খুব খারাপ সেটা বলছি। হবে না, না আতাউল্লাহ ফারুক খুব সুন্দর হুজুর ছিল, একদম দাড়ি আচ্ছা, মুছ ঠিক আছে, লাগিয়ে হলো, এসে একটা হলো। মক্কা কারি এই মাত্র হজ করে হলো। আসছে, আসার পরেই নমিনেশন যখন পাইছে তখনই ঘুষ খাওয়া শুরু করে দেয়, আমি তো change, হয়ে যাচ্ছি। change। হ্যাঁ, তার চেহারা দল- চেঞ্জ হয়ে দল গেল। বুঝবে কিভাবে? না না না, না না। এখন নমিনেশন পাওয়ার, যখনই নমিনেশন পাওয়া যায় তখন একটা পাওয়ার চলে আসে, বিভিন্ন রকম দুর্নীতির পাওয়ারের সাথে দুর্নীতি না, থাকে। নমিনেশন দুর্নীতি হবে, নমিনেশন তো খালি ভোট পর্যন্ত। না ভাই, আফটার। ভোট আপনার তো পরেকার কথা বলতেছে, আরে আগে তো আপনি জেতেন। না না Election জিততে তো হবে জেতার আগে ক্ষেত্রে election-এ। জেতার ক্ষেত্রে না, but- তুমি তোমার দলের ক্যান্ডিডেট ইজ এ ফ্যাক্টর, বিকজ এটা বাংলাদেশ। দলের নমিনেশন আগে আবার বলুন, না, পার্সোনাল but- কারো কোনো but- এজেন্ডা থাকে না, না, থাকে না, that is না, a- দলীয় এজেন্ট। না 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 যদি থাকে, আমি- ধরুন, তুমি আমি- বলো আমি- কি এটা আমি- থাকবে না, মানে অবশ্যই না, থাকবে। একটা সেকেন্ড থাকবে। একটা সেকেন্ড আমি কলার কাছে যাবো তার আগে একটা কথা বলে, আমি একটু কনফিউজড এই জন্য যে তার মানে আমার প্রথম কথাই রাইট যে আমি 70% মানে 2 লাখ ভোট পাওয়ার পরেও উনি 30,000 ভোট ভোট পেয়ে পাইছে, চলে আসছে। বাট উনি হচ্ছেন হেভিওয়েট, উনি দলের জন্য পারবে না, ইম্পর্টেন্ট। পিআরে তা পারবে না। না পিএ যদি আপনার তাহলে তুমি select করবে কিভাবে? জুলাই ঘোষণাপত্রে বা স্বাক্ষর করা হয়। এই বিএনপি যদি তার মানে সাইন তো- করে তার তাহলে মানে তো পাবে না। আমাদের আগের সংবিধান না, এই সংবিধানে এই নতুন সংবিধান, এবং ওই জায়গাতে গেলে আমার ফ্রেন্ডের দুইটা জিনিস বলে দেয়। একটা জিনিস হচ্ছে কেন সেই- না আপনারা বিশ্বাস করতে না। ভয় পাচ্ছেন কেন যে ধরুন আপনার বাড়ি নরগাঁতে 10 লাখ ভোটার আছে, হ্যাঁ 10 লাখ ভোটার আপনিও দাঁড়ান উনিও দাঁড়ান, ভাই ভোটাররা তোমরা সিদ্ধান্ত নাও কে ভোট বেশি পাবে সেই এমপি হবে, এটা নয় কেন? এইটা কারণ অতীত ইতিহাস বলতেছে এইভাবে বাংলাদেশে চলছে না। কে কোথায় বলছে চলছে চলছে না? না? কারণ আপনি একটা জিনিস দেখেন, ইতিহাস তত্ত্বাবধায়ক সরকার হলো 96 সালে, হ্যাঁ 2006 সালে তত্ত্বাবধায়ক নিয়ে কে ম্যানিপুলেশন করলো? 2000 যে আবার আপনাকে ওই জায়গায় যেতে হবে, 2006 সালে এই বিএনপি হ্যাঁ। কাকে চিফ জাস্টিসকে না দেওয়ার জন্য আজকে যে সাফারটা আমরা করলাম বিএনপির ভুলের কারণেই তো। না, 2006 সালে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, না, কনস্টিটিউশন আছে। Checks and balances এর জন্য আচ্ছা, তো সংবিধান একটা চেক করো। একটা সেজন্য সেকেন্ড তো হচ্ছে না। আমার একটা প্রশ্ন এই, ফারুক, একটা সেকেন্ড চেক এন্ড ব্যালেন্সের জন্য তুই সংবিধান না না না, সংশোধন চক করো। এন্ড ব্যালেন্স আচ্ছা, না। বাংলাদেশে- সংবিধান যদি অবৈধ থেকে After শুরু 70 হয় তাহলে কিভাবে বলবেন আপনি বৈধ? আচ্ছা, আপনি যে স্কুলে ভর্তি হয়েছেন সেই স্কুলে রেজিস্ট্রেশনই নাই, আপনি কিভাবে না। ওখানকার সার্টিফিকেট না, না, দিবেন? আপনি স্বাধীন শেখ তো- সাহেব- আরে ভাই, দেশ তো শেখ ছিল সাহেব না। শপথই নেয়নি। বা, মানে সেটার বিষয় শপথ তাহলে সে না, না, কিভাবে অর্ডিন্যান্স দেয়? না, আচ্ছা, আমি- অবৈধ রাষ্ট্রপতি না, দিতে না, পারে? সেটা ডিফারেন্ট, উই আর টকিং অ্যাবাউট কনস্টিটিউশন। না না, সেই কনস্টিটিউশন কিভাবে হবে? কনস্টিটিউশন কে ফলো কনস্টিটিউশন কিভাবে থাকবে তাহলে এখন? আপনারা আজকে কেন না, না, তাহের সাহেব আপনাকে আমরা কেন বলছি জুলাই সনদ সাইন করতে না হবে? কেন উনি আজকে জাতিসংঘে গেল ডক্টর কারণ ইউনূসের এখানে আপনার একটা জিনিস, এই সরকারের তাহলে বৈধতা কোথায়? তা এই মানুষ সরকারের আপনারা বৈধতা কি হচ্ছে হ্যাঁ জনগণ এই যে এটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। কি বলা হয়? কনস্টিটিউয়েন্ট পাওয়ার। যখন জনগণ কোন সরকারকে তার ক্ষমতা বলা হয়, আসলে সরকারের সাথে জনগণের সাথে রাষ্ট্রের একটা চুক্তি থাকে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অনুযায়ী। সেই চুক্তিটা কি? জনগণ তার সার্বভৌমত্ব হ্যান্ডওভার করবে রাষ্ট্রকে, রাষ্ট্র বিনিময়ে তার মৌলিক অধিকার এবং নিরাপত্তা দান করবে। শেখ হাসিনা ফেল করলো, পার্লামেন্ট আপনি চিন্তা করেন সেখান থেকে তো পালায় গেল। মানে এই ডক্টর ইউনূস কে ডক্টর ইউনূস হচ্ছে এই জনগণ তার কনস্টিটিউট পাওয়ার দিয়ে থাকে, কারণ 5 থেকে 8 তারিখ কে? পর্যন্ত না, সে না। জনগণের সরকার। না, কোন জায়গায় এবং লেখা আছে ভাই? এই যে কথাটা বলতেছেন আপনি একটা জিনিস দেখেন, 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোন সরকার ছিল? সংবিধান সরকার না। তাহলে না, তো সংবিধান সরকার হবে কিভাবে? কারণ সংবিধানেতে এই সিস্টেম অন্তর্বর্তীকালীনের সিস্টেমটাই তো নাই। No. এবং আমার বন্ধুকে যে কথা বললো 106 টাইম পড়ি আপনাকে একটু দেখেন কি বলছে 106 এ। হ্যাঁ যদি কোনো সময় হ্যাঁ, যদি- রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে হইয়াছে আইনের এইরূপ কোন প্রশ্ন উত্থাপিত হইয়াছে, আইনের কোন আইন? আইন মানে হচ্ছে সংবিধান। সুপ্রিম ল হচ্ছে সংবিধান। সংবিধানে তারপরে বলছে স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর 5 তারিখে অ্যাপিলেট ডিভিশন সমস্ত জাজ পালায় গেল, কোন জাজ সুপ্রিম কোর্টে নাই, তারা কিভাবে সাইন করছে আই ডোন্ট নো। এই প্রশ্নটা আছে সেটা- মানুষের কথাটা এটা- শোনেন, এ- আপনি এই যে 106 আচ্ছা, না, বিএনপি পাঠাইছে, না, না, দেখেন, শোনো, 106 আপনি 106 পড়ো, এ- পড়ো আগে, আরে পড়ো, আমার পড়ো। কথাটা শোনেন, 106 এ আপনি এন্ট্রিম গভর্নমেন্টের কোন আরে পড়ো, শেষ করো। প্রবিধান তো এই কনস্টিটিউশনে নাই, আপনি কেমন করে বলবেন এন্ট্রিম গভর্নমেন্ট না না গঠন করেন? বন্ধু তুমি শেষ করো, এটা পুরো আর্টিকেল শেষ করো আচ্ছা, আগে। পড়ে দিচ্ছি, পুরাটাই পড়ে দিচ্ছি। হ্যাঁ উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে, হ্যাঁ। যা এমন ধরনের এমন- এবং জনগুরুত্ব সম্পন্ন যে Yes. সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন। উচিত। তা হইলে তা তিনি হইলে। প্রশ্নটি আপিল বিভাগে Send করিতে বিবেচনার জন্য প্রেরণ করিতে পারবেন Yes. এবং উক্ত বিভাগ
স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর কোথায় শুনানি হলো? এবং আরো একটা জিনিস, জনগুরুত্ব আইন হচ্ছে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হইয়াছে, জনগুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবং এই তৈরি করার ক্ষেত্রে উনি হিমশিম খাইয়াছেন কিভাবে এটাকে হ্যান্ডেল করিবেন। সেই হ্যান্ডেল করিতে উপায় না পাইয়া রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে মতামতের জন্য রেফারেন্স থ্রো করিয়াছেন। রেফারেন্স ওখান থেকে মত কিভাবে হিয়ারিং হয়েছে কি হয়েছে না সেটা আমাকে জাস্ট এখানে এটা বলেন যে কনস্টিটিউশনের বাইরে যায়। আমার কথাটা শুনে নেবেন, আমার কথাটা শুনে। রাষ্ট্রপতির কাছে মনে হয়েছে দেশে একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে, যে পরিস্থিতি হ্যান্ডেল করা হয়েছে তার ভিতরে কোনো প্রক্রিয়া কোনো সে খুঁজে পাচ্ছে না এবং সে মানে একটা প্রক্রিয়াকে একটা সিস্টেম আনার জন্য সুপ্রিম কোর্টের মতামত প্রয়োজন বলিয়া মনে করিয়াছেন বলিয়াই উনি এটা রেফারেন্স হিসেবে পাঠিয়েছেন এবং সেই রেফারেন্স অনুযায়ী পাঠিয়েছেন। সুপ্রিম কোর্ট যথাযথভাবে সেটা শুনানি করার ক্ষেত্রে শুনানি হয়েছে কি হয়েছে না কিভাবে হয়েছে সেই ব্যাপারে আলাদা তর্ক বিতর্ক, এবং সেখান থেকে একটা রেফারেন্স আনা হয়েছে। না প্লিজ তুমি যদি বলো যে তার শুনানিতে সমস্যা, সেটা কনস্টিটিউশনের বাইরে যেতেই পারে না। না সে তো একটা রেফারেন্স দেওয়া হয়েছে বলেই তো অন্তরিম ইন্টারিম গভর্নমেন্ট আসছে দিছে, সেটাকে কনস্টিটিউশনের বাইরে না সেটা পরের হিসাব। সেটাই তো মূল কথা। আমি এখন বললাম যে কালকে আমাকে রাজা ঘোষণা করেন, অ্যাপ্লিকেশন বলে দিল যে পুলক রাজা হয়ে যাবে কাল থেকে। না ইয়েস না, কারণ কনস্টিটিউশনের মধ্যে নাই। না কনস্টিটিউশন বলছে এই হচ্ছে জুডিশিয়াল কু করছে, এই জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল, কারণ ওটা কনস্টিটিউশনের মধ্যে নাই। আমাকে জাস্ট ঠান্ডা মাথায় কোন দুইটা জিনিস প্লিজ একটা মিনিট। যেহেতু তার কাছে রেফারেন্স পাঠাইছে, কেন পাঠানো হয়েছে? রাষ্ট্রপতি দেখছে যে একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে। না অনাকাঙ্ক্ষিত আগস্ট হচ্ছে আমাদের প্রতিফলন, সাংবিধানিক, এটা হচ্ছে একটা বিপ্লব। আরে ভাই, এই বিপ্লবকে কি অনাকাঙ্ক্ষিত বলা যাবে না? সাংবিধানিক ডিউ প্রসেসের ক্ষেত্রে এরকম কোথায় সংবিধান? বিপ্লবে কোনোদিন সংবিধান থাকে? তাহলে কেন এই যে এটাই তো আমরা বারবার বলছি, বিপ্লবী সরকার জুলাই সনদ না হওয়া পর্যন্ত সরকার পাবে না। বন্ধু শর্ট কথায় আসি, জুলাই সনদ হতে হবে। তোমার জামাত কি গণতান্ত্রিক দল? আমরা সবাই গণতান্ত্রিক না, আমরা সবাই না, তুমি গণতান্ত্রিক না, কারণ তুমি বিপ্লব মানো না, তুমি বিপ্লব মানতেছো। তাকে সমর্থন করি, আমরা বলতেছি এটা কি 5ই আগস্ট তাহলে কি জুলাই বিপ্লব না? তুমি স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় চেতনা হলো ডেমোক্রেটিক ভ্যালু। ইউ হ্যাভ টু বিয়ার ইউর ডেমোক্রেটিক ভ্যালু। জুডিশিয়ারিকে তুমি যদি না মানো, গণতান্ত্রিক ভ্যালু থাকে না। আমি দুইজন ব্যারিস্টারের কাছ থেকে 1 মিনিট সময় দিচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতাউল্লাহ ভাই, ভাই আপনাদেরকে সালাম। আর ব্যারিস্টার দুজনকে বলেন আমার কথাটা একটু শোনার জন্য। ভাই শুনতেছেন ওনারা? কথা হইলো, পিয়ার পদ্ধতি হলো আমাদের সিলেট একটা প্রবাদ আছে, খায়দায় গফার বড় হয় দফার, এইভাবে। আর একটা হলো ওরা জুলাই আন্দোলন বলতেছে, মানলাম জুলাইতে একটা দেশের ভিতরে আন্দোলন হইছে। আপনাদের নিকট একটা প্রশ্ন থাকবে, কত পার্সেন্ট মানুষ 68,000 গ্রাম বাংলায় বাংলাদেশ বাঁচবে, কত পার্সেন্ট মানুষ এইটাতে অংশগ্রহণ করছে? ওদেরকে বলেন একটা বুট করতো, যারা ওই জিয়াউর রহমান সাহেব হানা বুট করছিলেন, এইভাবে একটা স্বচ্ছ হানা বুট করতো, দেখতো এই জুলাই আন্দোলন কত পার্সেন্ট মানুষে করছে। এই হলো একটা কোয়েশ্চন আপনাদের নিকট। আরেকটা হলো, জি বলেন, আমরা বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনি বলেন, আমি বলি কোনো কোনো সময় দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। জিয়াউর রহমান সাহেব উনি নিজে একটা দল করতে, দল করে এই দেশটাকে পরিচালনা করতে। নেলসন ম্যান্ডেলা নিজেই একটা দেশ, শুধু দেশ না, একটা মহাদেশ বলতে পারেন। আব্রাহাম লিঙ্কন সারা ওয়ার্ল্ডে নিজেই গণতন্ত্রকে। আমি আপনাকে একটা কোয়েশ্চেন করে আমি ওনাদের কাছে যাবো, এবং অনেকে কলে লাইনে বসে আছেন। আপনি কি
পিআর পদ্ধতির পক্ষে না বিপক্ষে, চাচ্ছেন কি চাচ্ছেন না? আচ্ছা, এখন ঘটনা হইল আপনারা যে দেশে আছেন এই যে শুট কুট টাই মারছেন, এটা কোন দেশের সভ্যতা? ইউরোপীয় সভ্যতা। হ্যাঁ, তাহলে এই দেশের এই সভ্যতা, এই দেশের গণতন্ত্র, আমেরিকার গণতন্ত্র, ইউরোপের গণতন্ত্র যদি মানেন, তাহলে পিয়ার এগুলা কি রে ভাই? এই 90টা দেশ ইউরোপের পিআর ফলো করে বাবাজি, ইউরোপের বেশিরভাগ দেশই পিআর ফলো করে। আপনার জ্ঞাতার্থে জানালাম, সুইডেন, বেলজিয়াম, হল্যান্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু জার্মান সবাই করে। আপনি একটু নোট করুন। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি আশা করব যে আমরা আজকে কথা বলছি পিআর পদ্ধতি নিয়ে, এবং এই জিনিসটা অনেকেই জানে না এবং ক্লিয়ার করা দরকার, ক্লিয়ার হওয়া দরকার, জানা দরকার যে পিআর পদ্ধতি কী। কারণ একটা পরিসংখ্যান আমার কাছে যে 56% উত্তরদাতা একটা পরিসংখ্যানের তারা এখনও জানে না হোয়াট ইজ পিআর, এটা আসছে। এবং এই একই ইনস্টিটিউশনের আরেকটা পরিসংখ্যান হচ্ছে 94% পিপল চাচ্ছে ভোট দেওয়ার জন্য। সো উই নিড অবভিয়াসলি ইলেকশন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? ফারুক ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাখছে। আচ্ছা, আপনার পিআর নিয়ে আপনার মন্তব্য কি? আপনার অতিথিদেরকে সালাম। আমি পিআর সম্বন্ধে একটু পরে আসি। আগে আমি জামাতের ভাইকে বলতে চাই, আজকে দুঃখের বিষয় হইলো, সবচাইতে দুঃখের বিষয় হইলো 71 সালে যারা বাংলাদেশের বিরোধিতা করছে তারা আজকে বলে সংবিধান ছাড়া বাংলাদেশ 52 ইয়ার্স চলছে। এরা সংবিধান সম্বন্ধে জানে কি? এরা তো বিরোধিতা করছে এই দেশে পলিটিক্স করবে কেন এরা? 2 নম্বর কথা হলো পিআর পদ্ধতি এরাই চায় যারা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তারা এমপি হতে চায়, তারা প্রাইম মিনিস্টার হতে চায়। পিআর আমার দেশের কয়জন লোক পিআর সম্বন্ধে অবগত আছে? বিএনপি একটা রাজনৈতিক দল। বিএনপিকে আমি সমর্থন করি না, করতে পারি না আমার আদর্শের বাইরে, কিন্তু বিএনপি একটা রাজনৈতিক দল, এর জন্য রাজনৈতিকভাবে বিএনপি এটাকে সমর্থন করতে পারে না। তার মানে আপনি কি পিআর এর পক্ষে না বিপক্ষে? 150% বিপক্ষে। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি আশা করব ব্যারিস্টার পুলক সাহেব নোট করছেন যে কথাটি আপনি বলছেন 71-এর কথা, উনি অ্যান্সার দেবেন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ফারুক ভাই, জি, আপনার এখানে যে বইয়া বসে আছেন একজন ব্যারিস্টার সাহেব, দুজনই ব্যারিস্টার। না, দুজনই জানি আমি। ব্যারিস্টার সাহেব বসে আছেন, উনি কি 72 সংবিধান কিছু পড়ে টরে আসছেন নাকি? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। বাংলাদেশে বসবাস করি আমরা যারা সচেতন, আমাদের কাছে সংবিধান আছে। মধুর ভাই যেগুলা কথাগুলা বলছে অ্যাবসলিউটলি রাইট। আমি ওইদিকে যাচ্ছি না। ওনাকে একটা প্রশ্ন করি, তারপর আমি উত্তর দিয়ে তারপর আমি কথা বলবো। ওনাকে একটা প্রশ্ন করেন ফারহান ভাই, ফারুক ভাই। ওনার কাছে আমার প্রথম প্রশ্ন, একজন কলার একটু আগে প্রশ্ন করে বলছিল, উনি চিৎকার করে বলছেন ইউরোপে আছে পিআর পদ্ধতি, জার্মানের নাম উল্লেখ করছেন। ওনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনার ব্যারিস্টার সাহেবের কাছে, উনাকে জিজ্ঞেস করেন জার্মানিতে কোন পদ্ধতিতে পিআর ইলেকশনটা হয়, আমি একটু জানবো, তারপর আপনার উত্তর দিব। বলেন উনাকে। উনি নোট করছে, উনি দিবেন, আপনি বলে যান। না, আমি বললাম আনসার বললে তো উনি পেয়ে যাবে। উনি বলুক যে জার্মানিতে কি পদ্ধতিতে পিআর পদ্ধতি হচ্ছে, আমি বলবো আনসার। বলেন। না, উনিকে জিজ্ঞেস করেন উনি কি জানা আছে, তারপর আমি আনসার দিই। আপনার কি জানা আছে জার্মানিতে কথা? উনি বলছেন উনি তো ব্যারিস্টার মানুষ, ওনার জানা আছে, উনি বলছেন, আপনি বলেন। আচ্ছা, আমি বলি উনাকে। বাংলা পৃথিবীর ইতিহাসে উনি যেটা পিআর পদ্ধতি, ওটাকে ইংলিশে বলে প্রপোর্শন রিপ্রেজেন্টেশন সিস্টেম, রাইট? হ্যাঁ, ওইটাকে উনি ইংলিশে বলেন, উনি ব্যারিস্টার মানুষ। 2 পদ্ধতিতে নির্বাচন হয় পৃথিবীতে। একটা হচ্ছে ফার্স্ট, আমি বলি ফার্স্ট পাস্ট দা পোস্ট, এই নির্বাচন পদ্ধতি হয় ইউকেতে হয়। জার্মানিতে যে পদ্ধতিতে হয় উনি জানেন কিনা, 50% নির্বাচন হয় পিআর পদ্ধতিতে এবং 50% নির্বাচন হয় এফপিপিপি, দ্যাট মিনস ফার্স্ট পাস্ট দা পোস্ট।
উনি কিভাবে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি করবেন? জামাতের ভাই বলেন মিক্সড পিয়ার সিস্টেম। হ্যাঁ, এখন আসেন আপনি, উনি আরেকটা কথা বলছেন মওদুদ ভাইকে, উনি বারবার বলতেছেন জুলাই সনদ, ওনাদের যে আওয়ামী লীগের সময় যে একটা অনেক লোক চেতনা বিক্রি করছে, এখন আবার শুরু হয়ে গেছে জুলাই চেতনা। উনি জানেন কিনা আমি জানি না, বৃষ্টির মধ্যে জুলাই সনদ ঘোষণাপত্র হইতে, জুলাই ঘোষণাপত্রে পরিষ্কার ভাবে লিখে আছে এটা একটা সাংবিধানিক সরকার। ফারুক ভাই, উনি কি পড়ছেন জুলাই যে সংবিধান? মওদুদ ভাই বারবার বলতেছেন প্রেসিডেন্ট কেন এখনো বসে আছে? ফারুক ভাই উনাকে জিজ্ঞেস করেন, উনি যদি সংবিধান মানেন। মওদুদ ভাই ভালো করে জানে প্রেসিডেন্ট যখনই শূন্যতার সৃষ্টি হবে তখনই সংবিধানের শূন্যতা আসবে। যেটা 106 অনুচ্ছেদের কথা মওদুদ ভাই বারবার বলতেছে, উনি বুঝতে পারতেছেন না প্রেসিডেন্ট কত ইম্পর্টেন্ট। উনাকে বলেন একবার দয়া করে সংবিধান খুলুক। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে শোনেন আমাদের কাজ, এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট না বাংলাদেশ, এবং রাষ্ট্রপতি তখনই ক্ষমতা প্রয়োগ করতে পারে যখন জরুরি অবস্থা হয়। বাংলাদেশে 5 তারিখের পর কোনো জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। আর আপনি আপনার মতামত দেন, আমরা আপনারা একটু নোট করেন প্লিজ, বলেন। জি শুনেন, আপনি আপনার কথা সত্যি মানতাম যদি সংবিধান বন্ধ করে বিপ্লবী সরকার ঘোষণা করতো, যে আজ থেকে আমরা ইউনিট সাহেব না এসে, তাহলে কি হতো জানেন? তাহলে বাংলাদেশ সেনাবাহিনী থাকতো না, বাংলাদেশের কোনো বৈধ কোনো সরকার থাকতো না, সর্বময় সরকার অধিকারিত বিপ্লবী সরকার। আপনি কি ফরাসি বিপ্লব পড়েন? আপনি তো আইনের ছাত্র, জানেন না ফরাসি বিপ্লব জানেন কিনা? ফরাসি বিপ্লব পড়েন, ওখানে কি বিপ্লব হয়েছিল? আপনি এখানে পিয়ারের কথা বলতেছেন। নেপালে সম্মানিত কলার, আমি নেপাল এবং শ্রীলঙ্কার অবস্থা জানি, নেপাল এবং শ্রীলঙ্কাতে পিয়ার পদ্ধতি আছে। আমি আপনার কাছে একটা প্রশ্নটা হচ্ছে যে আপনি কি পিয়ারের পক্ষে না বিপক্ষে? ও এসে প্রথমে কি বলছে নির্বাচন প্রথম। নেপালে যে আন্দোলন হয়েছে ওইখানে জিএমবিরা ছিল, ওই জিএমবিরা কি বলছে আমরা আরেকটা সরকার গঠন করি, আমরা আরেকটা দল গঠন করি, আমরা পিয়ার পদ্ধতি চাই? ওরা বলছে না, ওরা বলছে আমরা নির্বাচন করব 3 জন নিয়ে। উনি একটা সরকার গঠন করছেন, আগামী নির্বাচন করবেন, ওদেরকে বলছেন তোমরা সবাই চলে যাও। এটাই হচ্ছে সংবিধান। আমি আপনাকে একটা প্রশ্ন, আপনি কি পিয়ারের পক্ষে না বিপক্ষে? আমি পিয়ারের পক্ষে নাই, যেহেতু জনগণ পিয়ার পদ্ধতি সম্পর্কে এখনই কিছুই জানে না, যেটা মওদুদ ভাই বারবার বলতেছে যে ওটা আনুপাতিক আরে ভোট। আমি ভোট আমি ক্যান্ডিডেট হচ্ছে নোয়াখালী, আর আমার নির্বাচন পদ্ধতি যাবে চট্টগ্রামে। আপনাকে ধন্যবাদ। আমি আশা করছি ব্যারিস্টার পুলক সাহেব নোট করছেন, আপনার প্রত্যেকটি কথার উনি অ্যান্সার দেবেন। যেহেতু আজকে আমাদের গেস্ট আমি 2 জন রাখছি ইম্পর্টেন্ট একটা আলোচনার জন্য, উনারা এক্সপ্লেইন করবেন একটু পরে। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। জি আপনার অতিথির কাছে আমার একটা কথা বলতে চাই। জি, আমরা লন্ডনে বসে এখানে আলাপ করে বাংলাদেশ সম্বন্ধে কোনো ফায়দা হবে না। আচ্ছা, যারা এই যে ব্যারিস্টার সাহেবরা ওদেরকে দেশে পাঠাইয়া দেয়। ঠিক আছে, আমি সহ কালকে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি 7 তারিখে যাচ্ছে ইনশাআল্লাহ। বুঝছেন তো, ওরা চলে যাচ্ছে, সাথে আমারও নাকি নিয়ে যাবে। আচ্ছা, আপনার মন্তব্য কি এই যে পিয়ার পদ্ধতি নিয়ে? শুনেন, কি দেশে তাই পিয়ার বলেন আর পিয়ার বলেন, তাহলে আমরা শুধু এই দেশে তাই কি করব? বসে থাকবো চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে? আরো ভালো ভালো প্রোগ্রাম ওটা করেন, কিন্তু এই যে বাংলাদেশের পলিটিক্স আলাপ করেন এগুলো লজ্জাজনক, বিশ্বাস করেন। আচ্ছা, ঠিক আছে, আপনার কথাটা আমি কেতাবতে নিলাম। আপনাকে ধন্যবাদ। এখানে একটু এই দর্শক ভুলে যাব না হলে, এই দর্শকের জন্য বলছি যে আসলে আমরা এখানে যারা বাহির বসে যারা আমরা কথাবার্তা বলি, আমরা রাজনীতি নিয়ে কথাবার্তা বলি, কিন্তু এই গভর্নমেন্টের একটা বিশাল একটা পদক্ষেপে আমরা বিএনপি থেকে একটা যে দাবি আসছিল এবং জনগণের এখানে প্রবাসীদের একটা বিশেষ একটা দাবি আছে রাজনৈতিক অধিকার হিসেবে এখানে ভোট দেওয়ার জন্য একটা আন্দোলন আছে। এবং না, এইটা যে হয়ে গেছে, এই প্রবাসীরা কারা, এটা তো আমরাই, আমরা সবাই মিলে আমরা এই ভোটটা, এটা কিন্তু আমাদের আলোচনার প্রেক্ষিতে আমরা কিন্তু ভোট দিতে পারতেছি। আপনারা এইদিকে যাচ্ছেন, আমি কিছু করি না, এটা তো ঠিক না। আমি আমার প্রশ্নটা কোথায় যারা, আমি কলার আসছি, আরেকজন কলার কাছে আসছি। আমার কথা হচ্ছে ভাই, আপনি যদি পছন্দ না করেন দেখেন কেন? না না না, আমি ওনাকেই বলতেছি, আপনি যদি মনে করেন যে এটা হয়তো আলোচনা হতে পিয়ার দরকার নাই, হ্যাঁ, তাহলে হোয়াই আপনি আমার টিভির সামনে বসে না, এটা এইভাবে সরাসরি বেশি না, আমরা একটু বলবো, এটা সরাসরি মতামত দিবেন, আমরা ওনার মতামতকে সম্মান করি। আমাদেরকে আসসালামু আলাইকুম। সম্মান করি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা পিয়ার নিয়ে আলোচনা করছেন। জি, হঠাৎ জামাতে ইসলামী পিয়ার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটা দাবি এনেছে।
জি। ওরা এই দেশে শান্তি চায় না, এরা এই দেশে অশান্তি চায়, সংকট চায়। কারণ পিয়ার যে পদ্ধতি কেন তারা চায় আমি বলি আপনাকে, তাদের অভিজ্ঞতা 86 সাল 96 সালের অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পেরেছে যে তারা আগামী নির্বাচন যদি হয় তাহলে তারা 5 থেকে 7টার বেশি সিট পাবে না। চিফ ইলেকশন কমিশনার পরিষ্কার বলেছেন পিয়ার সংবিধানে নাই, তার ক্ষমতা নাই এটা করে। সুতরাং তারা এই দেশকে অনিশ্চয়তার দিকে নেওয়ার জন্যই এটা করছে। আর জাতীয় পার্টিকে তারা কেন উইন করতে চায় জানেন? কেন বলেন তো? প্রত্যেকটা দল একটা জরিপ করে প্রত্যেক এলাকায়, এই জরিপ করে তারা বুঝতে পেরেছে যদি আগামী নির্বাচন এই জাতীয় পার্টি থাকে তাহলে দে উইল বি দি সেকেন্ড বিগেস্ট পার্টি ইন পার্লামেন্ট, জামাতের কোনো অস্তিত্ব থাকবে না। সেই জন্য তারা ওদের চায়। আর ওই যে পিয়ার বলছেন আপনি, পিয়ার মানে কি? পিয়ার মানে হলো দে ওয়ান্ট গ্যারান্টিড সিট ইন পার্লামেন্ট, যেটা আওয়ামী লীগ গত 14, 18, 24 সালে করেছে। তার চেয়ে আরো মোর ফ্যাসিস্ট। পিয়ার ডাজ নট ওয়ার্ক ইন বাংলাদেশ। আপনি 54 সালের পরে দেখেন পিয়ার ছিল 7 জন প্রাইম মিনিস্টার চেঞ্জ করেছে। সুতরাং ইট ডাজ নট ওয়ার্ক ইন বাংলাদেশ, ইট ডিড নট ওয়ার্ক ইন। তার মানে আপনি পিয়ারের পক্ষে নাই তো? তো এটা একটা দেশকে অশান্ত করার জন্য, সংকট তৈরি করার জন্য এটা আসছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জাতীয় পার্টি এবং পিয়ার নিয়ে যে মন্তব্য করছেন ব্যারিস্টার পুলক নোট করছেন, উনি বলবেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার মন্তব্য বা প্রশ্ন আজকের বিষয় নিয়ে। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমি আপনি স্টুডিওতে কথা বলছেন? জি, আপনি আমার সাথে কথা বলছেন। জি, ফারুক ভাই, আমি এই যে পিয়ার পদ্ধতি ওইটা একটু আনক্লিয়ার, যে এইটা কিভাবে যে এই যে পার্টি আছে এই পার্টিতে ভোট দেওয়া হবে না এটা প্রতীককে, পার্টিকে ভোট দেওয়া হবে, প্রতীককে, অর্থাৎ দাড়িপাল্লা হোক, আপনার ধানের শীষ হোক, লাঙ্গল হোক, শাপলা হোক, যেটাই হোক, পার্টিকে। তাহলে তো বাংলাদেশের সব পার্টির মানে রাইট আছে যে তার মানে এই যেমন এই দাড়িপাল্লা হোক আর ধানের শীষ হোক, নৌকা হোক, সব আসবে। হ্যাঁ, সবাই যারা নিষিদ্ধ না, রেজিস্টার্ড দল যেগুলো, যারা না এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখছে না, তো সেখানে রেজিস্ট্রেশন উজ্জ্ব হয়ে গেছে। যদি নির্বাচন কমিশন রেজিস্টার্ড দল যদি তারা অংশগ্রহণ করতে পারবে। এক্স্যাক্টলি। জি জি, মানে নৌকা আসবে না। নৌকা আসবে কিনা এটা নির্বাচন কমিশন জানে ভালো করে। না, এইটা বলছি যে মনে করেন যদি এই নর্মাল জেলা ইলেকশন হয়, কোন ব্যক্তি আসবে তো ব্যক্তিকে যাচাই করে মানুষ ভোট দিবে, কিন্তু এইভাবে যে ভোট পাইবে, মনে করেন ধানের শীষ সর্বোচ্চ ভোট পাইছে, এখন তারা এই গঠন, তারা মন্ত্রী এমপি কিভাবে গঠন করবে? তারা সিলেকশন করে। কমপ্লেক্স, এটা অলরেডি ব্যারিস্টার পুলক ভাই এক্সপ্লেইন করছেন এবং মজুব ভাই এক্সপ্লেইন করছেন। বাট দ্য ফ্যাক্ট ইজ যে যত পার্সেন্ট ভোট পাবে, যত শতাংশ ভোট পাবে, ওইটা অনুযায়ী আমাদের 300 আসনকে ভাগ করা হবে। এখন ধরুন জামাত ইসলাম পাইলো 40% আর ওনারা পাইলো 60%, এক্সাম্পল আমি দিচ্ছি ভাই, আবার কেউ মাইন্ড করেন না। তাহলে ওনারা 60% মানে 80 এমপি পাবে আর ওনারা 40% মানে 120টা এমপি পাবে। 180 আমরা 120, বুঝছেন? 180 120। এখন প্রশ্ন সেখানে না, প্রশ্নটা হচ্ছে যে ভাই আপনার সিলেট কোন জায়গায় আপনার বাড়ি? সুনামগঞ্জে। সুনামগঞ্জের এমপি প্রার্থীকে বিএনপি থেকে আর জামাত থেকে বলেন তো? আচ্ছা, ওইটা পরে যাব। মানে আমার আরো একটা প্রশ্ন রয়েছে। বলেন। এই যে আমার প্রার্থী যেই থাকে না কেন, হ্যাঁ বলেন। ওইটা তো ডিসিশন করবে এই যে পার্টির যে যারা নেতৃবৃন্দ আছে, যেমন বিএনপির আমার মনোনীত ব্যক্তিকে তো দিবে না, সে যাকে ভালো মনে করবে তাকে দিবে। এটাই আমার প্রশ্ন ছিল ব্যারিস্টার পুলক সাহেবের কাছে, যে আমার ভোট তো পথে গেল, আমি যাকে ভোট দিলাম সেটা তো হইলো না, হইলো তো
আপনার যে হাইকমান্ড যাকে চাইবে, বাট পুলক সাহেব বলছে যে স্বাধীনতা জুলাই ঘোষণাপত্র যদি সাইন করা হয় সেটা এখানে লেখা থাকবে যে 300 জন থেকে যে বেশি পাইল সেই হবে এমপি, এটা ওনার কথা অনুযায়ী। বাট বিএনপি তো বলছে এখনো জুলাই ঘোষণাপত্র সাইনই হয় নাই। যাই হোক, বলেন তারপরে। না, এইটাই আমি বলছি, ওইটা তো আনক্লিয়ার। মনে করেন আপনার ইয়েতে গেলাম যে বিএনপি পাইলো 1% জামাতে পাইলো বা অন্য দল যেই থাকে না কেন পাইলো, কিন্তু তারা তো এই যে এই মন্ত্রী বা এমপি গঠন করবে, তারা করবে, আপনাকে আমাকে তো জিজ্ঞাসা করবে না, তারা যাকে চাইবে তাকে দিবে। এখানে তো বলছি ভাইয়া যে গণতন্ত্রের মূল বেসিক জিনিসটা হচ্ছে আমি মধু সাহেবের কাছে, মধু সাহেব নোট করবেন, মধু সাহেব নোট করবেন এই বিষয়টা নিয়ে আপনার কথা, এবং পুলক সাহেবও নোট করছেন। আপনাকে ধন্যবাদ। এটা কিন্তু আপনার না শুধু, এটা বাংলাদেশে অনেক মানুষেরই একই প্রশ্ন পিয়ার নিয়ে, যে কি হবে, কিভাবে হবে, কেমনে হবে, কাকে হবে, কে নিবে। এটা কি বিএনপির হাইকমান্ড থেকে এমপি নির্বাচন মানে সিলেক্ট করা হবে, নাকি জামাতের শফিক সাহেব নির্বাচন সিলেক্ট করবে, কে করবে? অর্থাৎ আমার এলাকার এমপিকে আমি পাবো কিনা আদৌ, আমার এলাকার জন্য কথা বলবে কিনা আদৌ। যাই হোক এই বিষয়ে পরবর্তী কলার। আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম কলার, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আমি আপনাদের সাথে একটু পরে আসছি আবার। ব্যারিস্টার মধু সাহেব, সো মেনি কোশ্চেন ফর ইউ এবং ফর ব্যারিস্টার পুলক, প্লিজ। কোন জায়গা থেকে শুরু? অনেকগুলো প্রশ্ন চলে আসছে, এবং এর মধ্যে লাস্ট কোশ্চেনটা যেটা আপনি এক্সপ্লেনই করতে চাচ্ছিলেন, যে উনি বারবারই প্রশ্ন করছেন, বাট এটা নিয়ে কনফিউশন। এখানে আমি আগেও বলেছি যে জিনিসটা হচ্ছে যে আমার গণতান্ত্রিক অধিকার হচ্ছে আমি আমার দেশ শাসনের ক্ষেত্রে আমার নির্ধারিত নেতাকে আমি পার্লামেন্টে পাঠাবো, আমি যাকে চাই। আমার আমার এলাকার কথা বলছি, না আমি যাকে চাচ্ছি, ঠিক আছে, আমি যাকে চাচ্ছি সেটা সিদ্ধান্ত নেওয়ার যেহেতু জনগণ ক্ষমতার মালিক, যখন ডেমোক্রেটিক ইজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। তো অফ দ্য পিপল হইলে আমি মালিক হিসাবে নির্ধারণ করতাম যে ফারুক সাহেব নোয়াখালীকে রিপ্রেজেন্ট করবে, এবং সেই কারণে আমি ম্যান্ডেট দিয়েছি। আমার ম্যান্ডেট ছিনা নেওয়াটা হচ্ছে আমার ইনহারেন্ট গণতান্ত্রিক অধিকারকে অনস্বীকার করা, অস্বীকার করা। আমি সেই বেসিক অস্বীকারের জায়গা থেকে বলছি, বাংলাদেশের মানুষ সেই স্বাধীন নিজের ইচ্ছা মতো ভোট দেওয়ার যে গণতান্ত্রিক ভোটাধিকার, এটা গণতন্ত্রের চেতনার একটা বিশাল অংশের একটা বড় ধরনের প্রতিবন্ধক হিসেবে থাকে, এবং এটা প্রিয়ারে সেটা সরাসরি প্রতিফলিত হয়। এবং সেই জায়গাটা থেকে বলছি যে বাংলাদেশ এই পদ্ধতি গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। তবে যদি বাংলাদেশের জনগণ পিয়ার চায়, গণতান্ত্রিক উপায়ে সেটা চাইতে পারে। আমি যেটা মনে করি, এই গণতান্ত্রিক বর্তমান সাংবিধানিক যে সিস্টেম ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে আমরা আগে একটা পার্লামেন্ট করি, ওই পার্লামেন্টের জামাত যদি সর্বোচ্চ ভোটের মাধ্যমে বেশি নির্বাচিত হয়, এবং তারা যদি কনস্টিটিউশন সংবিধান করতে পারে, সংশোধন করতে পারে, এবং তারা যদি বিল এনে সামনের পরবর্তীতে তারা রাষ্ট্রীয়ভাবে সে সংস্কার করতে পারে, যে এখন থেকে আমরা যে পদ্ধতিতে ইলেকশন করেছে আগামী সংসদ নির্বাচন করবে, এইভাবে নির্বাচন হবে, তারা সে বিল এনে সেটা করতে পারে। এটা এখনই এই পর্যায়ে আনাটা হচ্ছে এক ধরনের মানে যে অনেক একটু আগে এক দর্শক বলছেন যে পিয়ার সিস্টেম সে বলেন জানে না, তবে সংসদে এরকম একটা বিল এনে জাতীয়ভাবে এটাকে জনসচেতনতার ভিত্তিতে আলোচনা, বিলগুলো নিয়ে কোন চুলচারা বিশ্লেষণকে আলোচনা করার পরে সংসদীয় পার্লামেন্টের মেম্বাররা সমস্ত বিষয় আলোচনা করবে, প্রোজ এন্ড কনসগুলো দেখবে, প্রয়োজনে তখন আবার পার্লামেন্ট থেকে আবার একটা রেফারেন্ডামের মাধ্যমে ইচ্ছা করলে সংবিধানকে চেঞ্জ করে আবার সিস্টেম আনতে পারে। আসেন না আমরা এই নির্বাচনটাকে আমরা গণতান্ত্রিক ধারা একটা পার্লামেন্ট নির্বাচনে আসার পরে পিআর পদ্ধতির বিল আনেন, দেখেন জনগণ যদি চায় তাহলে সে পিআর পদ্ধতি আসবে, আমরা বিএনপি তখন গণতন্ত্র মানব। সংবিধানকে আপনার মানতে হবে, পার্লামেন্টকে আনতে হবে, গণতান্ত্রিক ডেমোক্রেটিক ভ্যালুকে ধারণ করতে হবে। আর বিপ্লবী চেতনা, তাহলে বলেন আমরা বিপ্লব করি, বিপ্লবের মাধ্যমে সংবিধান কিছু মানে না, এটা বিপ্লবী সরকার যা বলবেন তা হবে, তা আইন হবে। সেই জায়গায় তো যাওয়া যাচ্ছে না, এবং সেই জায়গায় যাওয়া যায় নাই, এবং এখন আমরা সাংবিধানিক প্রসেসের ভিতরে আছি বলে এটা সাংবিধানিক সরকার হিসেবে এখনও আছে। এবং এই যে দর্শক সাহেব একটু বলেছেন যে চুপ্পুকে রাখা হয়েছে সাংবিধানিক শূন্যতা যাতে না হয়, জাতির স্বার্থেই, না হলে কে এখানে এত যে শেখ হাসিনার নিয়োগকৃত প্রধান রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থা বলা হচ্ছে না, রাষ্ট্রপতির একটা জরুরি একটা অপ্রত্যাশিত একটা সে নিজে হ্যান্ডেল করতে পারবে না বলেই সংবিধান আলোকে 106 আলোকে আমরা এখন আপাতত একটা আপতকালীন সময় ইন্টারনেট গভর্নমেন্টের মাধ্যমে পার করতে চাচ্ছি, যাতে এই ট্রানজিয়েন্ট পিরিয়ডটা পারে আমরা সুন্দর বাস্তবসম্মত আর একটা সাংবিধানিক সরকার পাই, নির্বাচিত সাংবিধানিক সরকার চাই, যেটা সাংবিধানিকভাবে বৈধভাবে আগামী 5 বছর শাসন করবে। এই যে গ্যাপটাকে কারবার করার জন্য আমাদেরকে সংবিধান সাথে রাখতে হবে, এবং অ্যাডজাস্ট করেই রেফারেন্সের মাধ্যমে আমরা এই আপাতকালীন সময়টা পার করতে হবে, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এই নির্বাচনটা যদি বেশি লঙ্ঘা হয় তাহলে জনগণকে
বঞ্চিত করা হবে আবার। প্রথমবার আমি আরেকটা জিনিস এখানে শেষ করতে চাই, আমরা যারা বিপ্লব করেছি জনগণের পক্ষ হইয়া জনগণের সাথে থেকে এবং জনগণের চেতনার সাথে জনগণকে ঐক্যবদ্ধ বিপ্লব আমরা করেছি। এখন বিপ্লব করার পরবর্তীতে যেটা দরকার লক্ষ্য ছিল অর্জিত হয়েছে, সেটা গভর্নমেন্টকে আমরা চেঞ্জ করেছি, শাসক উৎখাত করেছি, দেশ থেকে পলায়িত করেছি। এখন জনগণ, দেশ তো জনগণের, বিপ্লবীদের জন্য না। এনসিপির সমস্ত নেতারা যদি ক্রেডিট নেওয়া যায়, জামাতের সমস্ত নেতারা যদি ক্রেডিট যায়, তারাও কিন্তু জনগণের একটা মিনিমাম একটা অংশ, কিন্তু দেশের মালিক জনগণ। আপনি সংবিধান চেঞ্জ করতে চান, কে চেঞ্জ করবে? কয়েকজন বিপ্লবী নাকি 18 কোটি মানুষ? আগে এটা উত্তর দেন। যদি সবকিছু চেঞ্জ করতে হয়, চেঞ্জ করার মালিক 18 কোটি মানুষ, গুটি কত বিপ্লবী না। তাহলে বিপ্লবী জনতা 18 কোটি মানুষের কাছে যেতে হবে। প্রশ্ন, আপনারা ম্যানিফেস্টো দেন, জামাত নির্বাচনে আসেন যে আমরা পিয়ার পদ্ধতি, আমরা আমাদেরকে ভোট দেন, আমরা সংসদে যাব, জনগণ আপনারা আমাদেরকে ভোট দেন, পিয়ার পদ্ধতি নির্বাচন সিস্টেম চালু করব, অমুক করব, তমুক করব, যত প্রকার সংস্কার আছে সব কিছু করবেন। বিকজ সংবিধান সংশোধন করা, সংস্কার করার রাইট 18 কোটি মানুষের, গুটি কত বিপ্লবী লোকের না। আর আপনি যদি ডেমোক্রেটিক লোক হিসেবে, ডেমোক্রেটিক দল হিসেবে যদি বিশ্বাস করেন আমি ডেমোক্রেটিক দল, তাহলে জনগণের কাছে যেতে হবে। জনগণ আপনাকে ম্যান্ডেট দিবে সংবিধান সংস্কার করার জন্য, যেভাবে ইচ্ছা করেন আপনাদের, আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। জনগণের ম্যান্ডেট ছাড়া যদি আপনি কোনো সংবিধান সংস্কার করেন, তাহলে 18 কোটি মানুষকে আবার বঞ্চিত করতে পারেন। বিপ্লব হয়েছে জনগণের স্বার্থে, কিন্তু জনগণ বারবার বঞ্চিত হতে চায় না, হতে তাদেরকে বঞ্চিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না, তাদের মালিকানা স্বীকার করতে হবে। তাহলে আপনি জনগণের দল, গণতান্ত্রিক দল, বিএনপি সেটা বিশ্বাস করে। ধন্যবাদ ব্যারিস্টার মওদুদ আহমেদ। আচ্ছা, আমি ব্যারিস্টার ফুলক সাহেব, আপনার কাছে অনেকগুলো নোট আপনার অলরেডি আছে আমি দেখলাম, এবং উনি একজন কলার কিন্তু ক্লিয়ারলি বলছেন যে মানে প্রেসিডেন্ট সাহেব এখনো ক্ষমতা, আমি আসছি। বাট আমি আপনার কাছে একটা কথা বলবো, যিনি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার একটা কথা বলছেন যে পিয়ার পদ্ধতি হলো একটি নিয়ন্ত্রণহীন ব্যবস্থা। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। সকালে একজন প্রধানমন্ত্রী, বিকেলে আরেকজন প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ। আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে বলি, এই বদিউল আলম সাহেব, ওনার যে সংস্থা তার নাম সুজনের রিসার্চ টিম, এবং সুজনের রিসার্চ টিম সারা বাংলাদেশে একটা রিসার্চ করছে, একটা পরিসংখ্যান করছে, করে দেখছে 71% লোক পিয়ারের পক্ষে। আমার মনে হয় আপনি এটা জানেন না? আমি এটা জানি না, আমি শুনলাম আজকে। আচ্ছা, সুজন করছে সারা বাংলাদেশে, এবং এটা নিয়ে বিএনপি প্রথমে বলছিল সুজনের, এবং সুজনের একটা পুরো রাইটিং আপ আছে 80 পাতার এই পিয়ারের উপর। কেন উনি এটা একটু মাঝখান থেকে কোট করে দিলে তো হবে না। আমার বন্ধু যেমন একটু আগে বললেন, আমি কালার কন্ট্রোল করতে, এই সুজনই করছে, করে 71 আপনি বলে দিলেই পাবেন। এবং আমি যতটুকু ওনার আরো কয়েকটা স্টেটমেন্ট আমি পত্রিকাতে পড়লাম, উনি কিন্তু বলছেন যে উচ্চ কক্ষ হাউস অফ লর্ডসে পিয়ার হওয়া উচিত, নট ইন হাউস অফ কমন্স। এই জায়গাটাতে আমি কিন্তু সমর্থন করি ওনাকে। আমি আবার বলে দিচ্ছি যে 2 কক্ষ যদি করেন আপনি, আমার পার্সোনাল ওপিনিয়ন, আবার বলছি পার্সোনাল ওপিনিয়ন, আমি চাই উপর কক্ষতে অবশ্যই পিয়ার হোক, নিচের কক্ষতে ভোট হবে, এবং সেটা কিভাবে হবে সবাই মিলে ঠিক করবে। সেটা যদি এই নর্মাল যেভাবে হচ্ছে এইভাবে হবে সেটা হবে। কারণ কি, শোনেন, একটু আগেই দেখেন লোকাল সেলফ গভর্নমেন্টের কাজ কি। লোকাল সেলফ গভর্নমেন্ট এই শব্দটাই আসছে কি, যারা স্থানীয় উন্নয়ন করবেন, স্থানীয় সরকার। লোকাল সেলফ গভর্নমেন্টের কাজই তাই। আর মেম্বার অফ পার্লামেন্টের কাজ হচ্ছে আইন তৈরি করা। আমার বন্ধুবার এই দুটাকে এক করে ফেলে দিচ্ছে। এমপি যদি যে ওই হাই স্কুলে সভাপতি হয়ে যায় আর ওই গভর্নিং বডি নিয়ন্ত্রণ করতে যায়, তাহলে এই দেশে কোনোদিন করাপশন কমবে না। ওই কাজটা লোকাল সেলফ গভর্নমেন্টকেই করতে দিতে হবে। ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আমার আপনার কথা শুনে আমি ইয়া করিনি, না আমার কথা শেষ করতে দেন, তারপরে বলুন। দ্বিতীয় কথাটা বলছেন যে চুপ্পুর কথা বলছে। আচ্ছা, তারপর শোনেন, বিপ্লবের কথা না, জুলাই সনদে ঐক্যমত কমিশন কি বলছে, জুলাই সনদে রেফারেন্ডাম হবে। রেফারেন্ডাম মানে কি, জুলাই সনদের পক্ষে যদি মানুষ চায় জুলাই সনদ পাস হবে, যদি না চায় জুলাই সনদ পাস হবে না। ঠিক ব্রেক্সিটের মতো। আপনি ব্রেক্সিট সেই সময় কনজারভেটিভ চাইলো যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকবো, দ্যাট ওয়াজ দ্য স্ট্যান্ডিং অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু জনগণ কি করলো, 51% বললো না আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকবো না, এবং 49 বলে দিল থাকতে চাই। সো এই যে বিপ্লবীর কথা বলছে, কটাক্ষ করা, এগুলো না, আমাদের সম্মানপূর্বক আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে কি বলতেছি, বাংলাদেশ জামাত ইসলাম প্রথম কথাই বলছে জুলাই সনদ কি করতে হবে,
একটা কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে গণভোটে দেন। যদি জনগণ বলে পিয়ার চাই, পিয়ার হবে, যদি না চায় হবে না। তারপরে এটার জন্য কি হানা ভোট হবে? পিয়ার হানা ভোট হতে হবে। এবং আর একটা জিনিস দেখেন, বিএনপি সারা দেশের মানুষ জানে বিএনপি সবচেয়ে বড় লার্জেস্ট দল, এবং ভোট দিলে বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি যখন খালি ভোট দেন করেন, তখন হয়ে যায় কি বিএনপি একটু বায়াসনেস বোঝা যায়। আর এরা তাড়াহুড়া করতেছেন কেন? এরা তো ক্ষমতায় যাবে, ভোট দিলেই ক্ষমতায় যাবে, ওই জন্য ওনাদের ইন্টেনশন কি যে এরকম করে হোক একটা ভোট। জুলাই আন্দোলন শাসক পরিবর্তনের জন্য হয়নি, খালি একটা নিয়ম ধারার যে এক সরকার চলে গেছে আর এক সরকার আসবে তার জন্য আসে, শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য, যাতে আর কেউ এই ফ্যাসিবাদের মতো শেখ হাসিনার মতো জন্ম না নেয়। এই 6টা কমিটি যেটা করা হয়েছে, এই 6টা কমিটি কেন করা হলো? তাহলে কেন এই এত সংশোধনের প্রস্তাব আসলেন? এই যে বিএনপি দেখেন, আজকে আমরা বেশিরভাগ 2/3 কিন্তু আমরা একমত হয়ে গেছে সমস্ত দলগুলো, 1/3 পোর্শনে আমরা একমত হতে পারিনি, এবং সেই 1/3 পোর্শন নিয়ে আমাদের কিন্তু কথা হচ্ছে। সো এখানে আমি কালকেই ভোট দিয়ে দেন, তার জন্য হাসিনাকে সরানো হয়নি। এতগুলো আত্মহত্যা যেটা দেওয়া হয়েছে, আপনি মুগ্ধরা যে রক্ত দিচ্ছেন এর জন্য না। আমরা বিপ্লবী পার্টি না গণতান্ত্রিক, আমরা গণতন্ত্রের জন্যই বারবার বলতেছি রেফারেন্ডাম দেন, জনগণের কাছে যান। জনগণ যদি ভাবে এই সংস্কারগুলো সব করা উচিত, তাহলে এই সংস্কার হবে, যদি না হয় সেজন্য বলতেছে আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে, নট দ্য কনস্টিটিউশন। আর একজন শ্রোতা আমাকে একটু আগে প্রশ্ন করছিলেন যে কনস্টিটিউশন যদি নাই মানেন, আমরা কি বলছি যে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে 5th অ্যামেন্ডমেন্টের দ্বারা বিসমিল্লাহ ঢুকালেন এবং কনস্টিটিউশনকে একটা শেপে নিয়ে আসলেন যেটা জনগণ চাইছিল। সেটাকেই 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা শেখ হাসিনা এই কনস্টিটিউশনকে 72 সালে আবার ফিরিয়ে নিয়ে গেলেন। সেই জন্য আমরা বলছি 72। এবং আর একটা জিনিস দেখেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন 77 সালে আসলেন, তিনি প্রথম কথায় বলছিলেন এই 72-এর সংবিধান অকার্যকর। কেন অকার্যকর বললেন? এই 72-এর সংবিধান যখন বাকশাল করলেন 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, উনি 5th অ্যামেন্ডমেন্ট দিয়ে তো 4th অ্যামেন্ডমেন্টকে স্টপ করলেন। আপনার কথা যদি 72 সালের কনস্টিটিউশন ঠিক থাকে, তাহলে তো 5th অ্যামেন্ডমেন্ট করার কোনো দরকার ছিল না। আগে শেষ করি, তারপর আপনারা বলেন। 4th অ্যামেন্ডমেন্টে দিয়ে আপনি বাকশাল করলেন, তাহলে এই কনস্টিটিউশন তো বাকশালের ভূত। তা বাকশালের ভূত কি রাখার জন্য আমরা এখানে আসছি? চুপ্পুকে সরাননি কে? এ অপোজিশন দিচ্ছে, বিএনপি সরাতে দেয়নি। যখন সবাই মিলে বলছে চুপ্পুকে বাদ দেন, আপনি যদি ইউনুস সাহেবকে যদি আজকে প্রধান উপদেষ্টা করছে, তাকে রাষ্ট্রপতি করলে কি হতো? আপনি একটা যে রাষ্ট্রপতি করবেন কিভাবে? আরে আমাকে শেষ করতে দেন। আপনি যে দেশের প্রধান বিচারপতি পালায় গেল, সমস্ত বিচারপতিরা পালায় গেল, আপনি প্রধান বিচারপতি নিয়োগ দিলেন কিভাবে? হাইকোর্ট থেকে নিয়ে দেয়। পুলিশের আইজিপি পালায় গেল, পুলিশের আইজিপি নিয়োগ দিলেন কিভাবে? আপনি সমস্তগুলো যতগুলো ইনস্টিটিউশন আছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সবগুলোতে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন। চুপসে এই জন্য বলছে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা মানে কি? জনগণের সার্বভৌম ক্ষমতার দ্বারা জনগণ যে কোনো কিছু করতে পারে একটা বিপ্লবের পর। এই যে নেপালের কথা উদাহরণ দিলেন একজন ভাই, নেপালে কিন্তু করাপশনের এগেনস্টে এবারে আন্দোলনটা, এবার আন্দোলন কিন্তু সরকারের ভোটের ব্যবস্থার জন্য না, সরকারের বিরুদ্ধে, তার করাপশনের বিরুদ্ধে। আমরা গত 3টা ডেমি ইলেকশন, রাতের ইলেকশন, আমার তো ভোটাধিকার বলে কিছু নাই। আয়না ঘরে আমাকে রাখলেন, আমাকে গুম করলেন, আমি রাস্তায় বাড়াতে পারলাম না, আমার অফিস খুলতে দিলেন না। তার মানে পুরা সংবিধানের যে মানবাধিকার একটা মানুষ, এই অধিকার শব্দটাই বাংলাদেশ থেকে কি হয়ে গেল? অবলুপ্ত হয়ে গেল। তাহলে আমরা এই অধিকারটাকে ফিরিয়ে আনতে চাই। তাহলে অধিকার ফিরিয়ে আনতে গেলে আমাকে একটা ইনশিওর করতে হবে, সেটা না। আর যেটা বলছেন যে ভোট হোক তারপরে যাবেন, আপনারা অতীতে কেউ কথা রাখেননি। 90 সালে 3 দলীয় জোট রূপরেখা দিল এরশাদ সাহেবের সময়, সর্বদলীয় ঐক্য জোট সাইন করলেন, বললেন যেই ক্ষমতা আসবো সেই করে দিব। আইনগত ভিত্তি দেননি বলে 91 সালে যে ক্ষমতা আসলেন ওটাকে ছুঁড়ে ফেলে দিলেন। সেই জন্য আমরা বলতেছি জুলাই সনদের আইনগত ভিত্তি লাগবে, এবং এই সনদের ভিত্তিতে কি করতে হবে? ইলেকশন দিতে হবে। একজন কলার একটা কথা বলছেন, আমি কলার কাছে যাবো, তার আগে একটা প্রশ্ন করে যাই। বলছেন যে আপনারা ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে পারবেন, অর্থাৎ ওনার কথার মনে আছে আমার, হ্যাঁ ওটা লিখে রাখছি। আপনারা পিয়ারটা চাচ্ছেন এজন্য যে প্রত্যেকটি আসনে আপনাদের হয়তো আপনার কনফিডেন্ট নেই যে আমরা উইন করবো, এই জন্য পিয়ার চাচ্ছেন। আমরা প্রস্তাব করছি, আবার বলতেছি, জনগণ যদি গণভোটে এটা পাস করে তাহলে পিয়ার হবে, না গণভোট না হয়, গণভোট না হলে পিয়ার আসতেছে না।
আসার কোনো সুযোগ নাই। জুলাই সনদ যদি মানে না সরকার আসে, যদি না চায়, জুলাই সনদ যদি পাস না হয়, পিআর আসতেছে না। জুলাই সনদ পাস না হলে দ্বিকক্ষ বিশিষ্ট আসতেছে না। জুলাই সনদ পাস না হলে হাইকোর্ট বিভিন্ন 8টা জায়গায় যাবে না। এটা আসতেছে না কেন? এইখানে আপনার কথা হচ্ছে যে জুলাই সনদে আমরা এই প্রস্তাবটা দিয়েছি, এই জন্যই বলতেছি জুলাই সনদে যদি হানার এই বিষয়টা আসে তাহলে ইলেকশন কিভাবে হবে সেটা নির্ধারণ। এখানে আরেকটা জিনিস বলি, বিএনপি কিন্তু দেখেন, বিএনপি কিন্তু এই যত ওমেন ইলেক্টেড হয় এটা কিন্তু পিআর এর ভিত্তিতে হয়, এবং বিএনপি কিন্তু উপরের মানে আপার কক্ষে পিআর নিয়ে অত বেশি তাদের আর কোনো দ্বিমত নাই। তাদের দ্বিমতটা হচ্ছে নিচের কক্ষে। এবং আমি আমার পার্সোনালি বলতেছি যে আমরা উপরের কক্ষে পিআরটা চাচ্ছি, নিচের কক্ষে ভোট হোক, এবং সেই ভোটটা কেমন করে হবে সেটা আলোচনা সাপেক্ষে। ধন্যবাদ, ধন্যবাদ। জি, আমি কি কলার সাথে কথা বলে আপনার কাছে একটু আসবো প্লিজ? কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার মন্তব্য? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি জি, আপনার মন্তব্য? আমি সর্বপ্রথম একটা আপত্তিকর কথার একটা জবাব দিতে চাচ্ছি। জি বলেন। তার প্রসঙ্গে আসতেছি, ওই যে তাহের ভাই যে বললেন জামাত ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে তারা উইন করতে পারবে না, এই কথাটা আপত্তিকর কথা। কারণ হাসিনার ফেসিবাদের সময়ও জামাতে ইসলাম উপজেলা লেভেলে বারবার করতেছে, অনেক তারা ইলেক্টেড হয়েছে উপজেলা লেভেলে। একটা পার্টিকে এইভাবে পারমান করা ওনার ঠিক করে নেই। সেকেন্ডলি হয়েছে, দেখেন আমি আগেও বলেছি, একটা মহাকাব্যিক সাহসিকতার মাধ্যমে ছাত্র জনতার রক্তের 1 ঘন্টা রক্তের পরিবর্তে আমরা একটা ফেসিবাদ থেকে, জালিমের জুলুম থেকে আমরা দেশকে মুক্ত করলাম, কিন্তু আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারলাম না। এইটা হচ্ছে আমাদের প্রথম ব্যর্থতা। এখন এত জুলুম, এত খুন, এত গুম, এত ব্যাংক ডাকাতি, বুথ ডাকাতি, রিজার্ভ চুরি, গণহত্যা, নরহত্যা করলো এই আওয়ামী ফেসিবাদ। আজকে আমরা সব ভুলে গেলাম। আজকে একটা সুন্দর ইলেকশন করব আমরা, সেটা যখন পিআর ঢুকিয়ে দিলাম। পিআর এর জন্য আমি মনে করি জাতি প্রস্তুত নয়। এখন যদি পিআর আনতে হয় তাহলে এটা ইলেকটেড গভর্নমেন্টের মাধ্যমে এটা আসতে হবে। আর আরেকটা কথা বলি মালিক ভাই, এই ভেরি রিসেন্টলি লন্ডন ভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইম একটা প্রতিবেদন প্রকাশ করছে, সেখানে ক্লিয়ারলি লেখছে যে হাসিনা এবং তার ছেলা চামুন্ডারা $234 বিলিয়ন পাচার করেছে। এবং সাউথ এশিয়া আপনার ফাইন্যান্সিয়াল টাইমসের সাউথ এশিয়ার চিফ, আপনার ব্যুরো চিফ জন রিড বলেছেন উনি হি হ্যাজ মেড এ গ্রেভ আমরা এই বিষয়ে আমরা জানি, এই করাপশনের বিষয়ে আমরা জানি, এবং আজকে একজন প্রতিমন্ত্রী ছেলের কথা আসছে। বাট আমি পিআর নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। পিআর এর পক্ষে না বিপক্ষে আপনি? না, আমি এই বর্তমানে এই অবস্থায় এই পিআর যে নিয়ে আসা হচ্ছে, একটা আমি মনে করি একটা সুদূর প্রসারী আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের জুলাই বিপ্লবকে আপনার ফ্রাস্ট্রেটেড করার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি শেষ পর্যায়ে তো আমি বেশি কল একটু সংক্ষেপে নেব, যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, কলা শুনতে পাচ্ছি না আমি আপনাকে, যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, আপনাকে ব্যারিস্টার মোহাম্মদ ভাই এবং ব্যারিস্টার পলক ভাইকে জি সালাম এবং ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। উপস্থাপন করার জন্য। জি, তো আমার দুই একটা অভিমত বলা যায়। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেওয়া, তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল তখন কিন্তু দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। 2001 নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবং 2006 মধ্যখানে অথবা আগ থেকে আওয়ামী লীগ যে আন্দোলন শুরু করছে, এটা নিয়ে আন্দোলনটা শুরু করছে। পরবর্তীতে নির্বাচনটা কিন্তু 2007 জানুয়ারি হওয়ার কথা ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কিন্তু আওয়ামী লীগের একগুয়ামির কারণে নির্বাচন হয়নি। তার মানে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু ঠিকই ছিল। পরবর্তীতে সেনা সরকার আইছে, সেনা সরকারের অধীনে আওয়ামী লীগ ক্ষমতায় পাইছে। আওয়ামী লীগ ক্ষমতা পাওয়ার পরে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটাকে বাতিল করছে।
জি, এটা আমরা জানি, বাট বর্তমান হ্যাঁ আমরা জানি। তার মানে আমাদের কত লোক জানি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমাদের ভালো ব্যবস্থা। জি, সুতরাং আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন করলে কোনো অসুবিধা নেই। পিআর নম্বর কত লোক পিআর ব্যবস্থা, যেটা পিআর ব্যবস্থায় যদি একজন মানুষ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে চায়, কিভাবে নির্বাচন করবে? এটা আরেকটা কোশ্চেন, ব্যারিস্টার পরশ সাহেব একটু যদি নোট করবেন। আরেকটা কথা লোকে আর অনেকে বলতেছে, বিশেষ করে জামাত থেকে বলা হচ্ছে যে আমাদের সংবিধান এটা প্রয়োজন নেই, নতুন সংবিধান অথবা ইত্যাদি ইত্যাদি। প্রকৃত অর্থে জামাত যেটা আমরা মনে করি বা আমি মনে করি যে জামাত যে নতুন পদ্ধতি এবং নতুন নির্বাচনী ব্যবস্থা সহ অন্যান্য জিনিস থাকছে, এটা তারা মূলত একত্রের যে পাশ কাটাইয়া যে আমাদের যে একত্রের যে একটা বাংলাদেশি মানুষের সম্পদ, আমাদের অগ্রজরা জীবন দিয়া মা বোনরা তারা সম্ভ্রম হানি ঘটাইয়া যে একত্র আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতারে তারা বুলঞ্চিত করতে পারে। স্বাধীনতার বিপক্ষে গিয়ে ৭১ সময় তারা স্বাধীনতার বিপক্ষে ছিল এবং তখন তারা সময়ের সুযোগকে কাজে লাগিয়ে তারা সাহায্যে আমাদের একত্র যেটা আমাদের গর্বের বিষয় সেটাকে তারা জাতির সামনে সরাইয়ে নিত। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে উনি নোট করছেন, উনি অ্যান্সার দেবেন। কলার লাইনে থাকুন, আমি একটু ব্যারিস্টার মধু সাহেবের কাছে যাচ্ছি। আমি আমার লার্নেড ফ্রেন্ড যে জিনিস বলেছেন যে এখনই এই মুহূর্তে জুলাই সনদকে একটা ভিত্তি দেওয়ার দরকার, আইনগত ভিত্তি দেওয়ার দরকার এবং এখনই রেফারেন্ডামটা দরকার, বুঝছেন? তো এই যে এখনই রেফারেন্ডামটা দিতে হবে এবং সেটা কনস্টিটিউশনাল জায়গায় একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে। আমি আবারও বলছি যে এই সিদ্ধান্তটা জনগণ একটা নির্বাচিত গভর্নমেন্ট কেন সেটা দিতে পারবে না। আমার কথা হচ্ছে উনি কিন্তু বক্তৃতায় বলছে যে এই মুহূর্তে যদি যে প্রচলিত সিস্টেমের যে নির্বাচন হয় বিএনপি নাকি ক্ষমতায় যাবে, বলছে না? ওয়ানেরই তো বলছে। এই কথা বলাটা কি ঠিক হলো তার? আমরা আমাদের একটা ম্যানিফেস্টো দিব, আমরা পিআর চাই না, আমরা চাই এই সিস্টেমে আমরা নির্বাচনে আসব। ওনারা একটা ম্যানিফেস্টো দিবে, এই সংস্কার চাই, এই পিআর চাই, এইভাবে আমরা জামাত গভর্নমেন্ট আসলে আমরা ভবিষ্যতে আমরা নির্বাচন প্রক্রিয়া এইভাবে চেঞ্জ করব, এই পিআর সিস্টেম, এই জুলাই সনদের সমস্ত কিছু আমরা কমিট করে ফেলবো। বিএনপি বলছে 2 বছরের মধ্যে করবে, আমরা 6 মাসের ভিতরে করে ফেলবো। অথবা যেদিন ক্ষমতা মানে ইলেকশন হবে পরের দিনই গভর্নমেন্ট ফর্ম করে 1 মাসের ভিতরে সমস্ত সংবিধানগুলো আমরা সংশোধন করে আমরা জনগণের ম্যান্ডেটের কাছে ওই জুলাই সনদকে বাস্তবায়ন করব। উনি যদি ধরেই নেয় যে বিএনপি ক্ষমতায় আসবে বর্তমান সিস্টেমে এবং সেই সিস্টেমে জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় আনে, তো বিএনপি আওয়ামী লীগ তো ক্ষমতায় আসে না ভাই। আওয়ামী লীগ তো ইলেকশনে আসতে পারতেছে না। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে যারা ফ্যাসিজম এস্টাবলিশ করেছে, যারা জনগণের অধিকারকে ছিনিয়ে নিয়েছে, সেই সকল ফ্যাসিস্ট সরকার তো এখন নাই। এবং ফ্যাসিজম করার কারণে কি মানে কপালে কী ধরনের দুর্গতি আসে সেটা তো বিএনপি যেমন দেখেছে, জামাত দেখেছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে। তো আওয়ামী লীগ যে ভুলগুলি করেছে, আগামী নির্বাচিত সরকার সে ভুল কেন করতে যাবে? যদি করে জনগণ চাইছে, তাদেরকে নির্বাচিত করছে, যদি জনগণের নির্বাচিত সরকার যদি ভুল করে তাদেরকে শাস্তি দেবে। 2 ধরনের শাস্তি, শেখ হাসিনার মতো একটা শাস্তি, আর একটা শাস্তি হলো 5 বছর পরে তাদেরকে পরীক্ষা পাশ করতে হবে। পাবলিক গণতান্ত্রিক প্রক্রিয়া 5 বছর পরে তাদেরকে শাস্তি দিবে। শাস্তি দিবে ইন দ্যাট সেন্স যে তোমাদেরকে যে ম্যান্ডেট দিছিলাম তোমরা জুলাই সনদ বাস্তবায়ন করো নাই, তোমরা জুলাই সনদের যে প্রভিশনগুলো ছিল পিআর পদ্ধতি নির্বাচন চালু করার কথা ছিল তোমরা করো নাই, তোমরা আউট, তোমাদেরকে আর ভোট দেব না। এই জামাত তারা বলছিল তাদেরকে গতবার ভোট না দিয়ে আমরা ভুল করেছি, আমরা জামাতকে আবার ক্ষমতায় নিয়ে আসবো। আপনি ডেমোক্রেটিক প্রসেসে আসেন, আপনি তো এই জায়গায় আসতেছেন না। আমি কি বলে বাংলাদেশ তো চলে যাচ্ছে না, বাংলাদেশ ইজ রাইট অন দ্য ওয়ে, হি ইজ গোয়িং ইন এ গুড ওয়ে। আমাদেরকে এই জুলাই বিপ্লব থেকে আমরা যে চেতনার কথা বলি, চেতনা মানে কি? আমরা শিখেছি ইতিহাস থেকে এবং জুলাই চেতনা থেকে যে শিখছি যে 2 নম্বরই করে আর বাংলাদেশের জনগণকে ধোঁকাবাজি করা দেওয়া সম্ভব না। বাংলাদেশের জনগণ ক্ষমতার মালিক, জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই বর্তমানে একটা পার্লামেন্ট হবে, এই পার্লামেন্টের ভিতরে
পার্লামেন্টের মধ্যে বিলের আকারে যত প্রকার সংশোধন দরকার, রিফারেন্ডাম দরকার আপনি আনেন, কারণ নির্বাচিত গভর্নমেন্ট এই সংবিধানকে সংস্কার করার ক্ষেত্রে সংশোধনের মাধ্যমে সমস্ত জুলাইকে আইনগত ভিত্তি দিবে, এবং আইনগত ভিত্তি চাইতে আরও যদি শক্তিশালী কোনো ভিত্তি দেওয়া দরকার থাকে নির্বাচিত গভর্নমেন্ট দিবে, এখন না। এবং সেই জায়গাটাতে এই ইন্টারিম সময়টা হচ্ছে একটা মানে আপাতকালীন একটা সময়। ইন্টারিম মিনিংটা হচ্ছে লং টার্ম না, এবং এটা অনির্বাচিত একটা সময়, অনির্বাচিত সরকার, একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার, তারা পলিসি মেকিংয়ের সমস্ত সিদ্ধান্ত নিলে এটা পিপলসকে রিফ্লেকশন করে না, এবং সেই জায়গা থেকে যে পিপলসকে আপনার জনগণকে তার রিফ্লেকশনের সুযোগটা দিতে হবে। আমি আবারও বলছি, এই জুলাই সনদের ব্যাপারে উনারা কবে জানলো যে বিএনপি ক্ষমতা, কেন জামাত যেতে পারে না? আমাদের চাইতে যে তারা জুলাইয়ের চেতনাকে বেশি না আরও সুন্দর ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাবে, তারা গভর্নমেন্ট 300 আসনে তারা নেওয়ার পরে পিআর না, পিআরের বাপ সবচেয়ে বড় যে পদ্ধতি আছে সেটা তারা এস্টাবলিশ করে। সেই কনফিডেন্সটা নাই কেন? না সেই কনফিডেন্স তারা আগেই ধরে নিয়েছে বিএনপি চলে যাবে। বিএনপি চলে গেলে ভালো কাজ কি করতে পারবে না? আপনারা এই গ্যারান্টি কোথায় দিলেন বিএনপি ভালো কাজ করতে পারবে না? আমরা কি চেতনা থেকে যুদ্ধে কি আমরা অংশগ্রহণ করি নাই? আমাদেরকে এখানে রক্ত যায় নাই? আমাদের কর্মীরা নিহত হয় নাই? আমাদের সবাই সেখানে গেছে। আমরা ঠিক ওন করি, তারপরে ওন করি, আমরা ওন করি, আমরা বিশ্বাস করি আমাদেরকে যদি জনগণ ক্ষমতায় পাঠায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব বলে আমাদের সালাউদ্দিন সাহেব সেখানে যা সবার সাথে ঐক্যমত্যের ভিত্তিতে বলছে আসেন। অতীতে জামাত আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, কেন আপনারা অতীতে আপনাদের বাংলাদেশের সরকার বলছে আমরা বিএনপি কি করি না? আমার সাথে কথা বলার আগে তো আপনি আপনার অবজেকশন দিয়েছেন, একজনের সাথে কথা বলার আপনি কথা বলবেন না। আমি বলছি যে অতীত নিয়ে যদি আপনি যান, অতীতে বিএনপি কি করে নাই, এটা জুলাইয়ের আগের কাহিনী। জুলাইয়ের পরবর্তীতে বাংলাদেশ এখন উই আর টকিং অ্যাবাউট নাও আফটার জুলাই, এবং জুলাই চেতনার ভিত্তিতে শুধু জামাত কি পরিশীলিত দল? আমরা কি আমাদের নিজেদের সংশোধন করি নাই? আমরা কি আমাদের নেতার বক্তব্যগুলো আপনারা শোনেন নাই? উনি বলছেন যে বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে, জনগণ যদি আমাদেরকে চয়েসকে আমরা একটা জাতীয় সরকার করতে চাই, সবাইকে নিয়ে ইনক্লুসিভ রেইনবো স্টেট করব। রেইনবো স্টেট বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সমস্ত সংস্কারগুলি জুলাই সনদের আলোকে সবগুলো বাস্তবায়ন করবে। এখন এর চাইতে যদি ভালো ম্যানিফেস্টো দেন, আসেন ম্যানিফেস্টো নিয়ে আমরা নির্বাচনে যাই, বিকজ আমরা গণতান্ত্রিক দল, আমরা বিপ্লবী দল না। প্রথম কথা হলো বিএনপি বিপ্লবী দল, বিপ্লবী দল না, বিএনপি গণতান্ত্রিক দল। বিএনপি জনগণের সাথে থেকে জনগণকে সাথে নিয়ে জনগণের মালিকানাকে এস্টাবলিশ করার জন্যই আমরা কিন্তু পার্লামেন্টে যাচ্ছি, এবং পার্লামেন্টে জনগণের ম্যান্ডেট নিয়েই এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই, কারণ ওই পার্লামেন্টের ভিতরে গেলেই আমরা জনগণ এই জুলাই সনদকে বাস্তবায়ন করব এবং সাংবিধানিক একটা ভিত্তি দিব। আরেকটা জিনিস, এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার দলীয় অবস্থান থেকে ব্যক্তি হিসাবে উনি দলের পলিসিকে এবং দেশের কনস্টিটিউশনকে মানে নাই। ক্ষমতায় যাওয়ার পরে, পিআর পদ্ধতিতে যাওয়ার পরেও জামাতের ব্যক্তি চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তাহলে পিআরের দোষ হবে নাকি ব্যক্তির দোষ হবে? আমাদের শুনেন, আমার যে মৌলিক মানবাধিকার যদি হরণ করেন, সংবিধান বলছে সবাইকে মানবাধিকার দাও। আমি প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি দিলাম না, সেটা বিএনপি থেকে হোক, আওয়ামী লীগ থেকে হোক, জামাত থেকে হোক, পিআর পদ্ধতিতে হোক, আর যে কোনো পদ্ধতিতে আপনি যাওয়ার পরে যদি আপনি কনস্টিটিউশন দিতে চান, আপনি দিতে না চান, তাহলে পদ্ধতির কি সমস্যা? পদ্ধতির জায়গায় যেটা বলতে হবে যে একটি ভাই বলেছেন যে একজন স্বতন্ত্র ব্যক্তির নির্বাচনের কোনো সুযোগ নাই, তার ব্যাপারে কোনো উত্তর নাই। আবার একই জানে বলতেছে আমি আমার রিপ্রেজেন্টেটিভ করছি না। আমার বন্ধু বলছে যে বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের সাথে পার্লামেন্টে আইন প্রণয়ন বিষয় নিয়ে গেলে না, শুধু আইন প্রণয়ন করবে, এমপিরা এখানে যাবে না। বাট হার্ড রিয়েলিটিটা হচ্ছে যে রাধে সে চুলো বাঁধে, সে আইনও প্রণয়ন করতে পারবে, জনগণকেও সে রিপ্রেজেন্ট করতে পারবে, এবং সেটা সম্ভব হলে চল। কিন্তু ব্যক্তি চরিত্র, জামাতে কি 2 নম্বরের লোক নাই, নষ্ট লোক নাই, বিএনপিতে আছে, সমস্ত দেশের লোক থাকে। বিএনপি নির্বাচিত হওয়ার পরে যদি সে দলের মোটিভগুলোকে বাস্তবায়ন না করে, সেটা আলাদা সমস্যা, এটা নৈতিকগত সমস্যা, আইন ভঙ্গনের একটা কালচার সেটা হইতে পারে। বাংলাদেশ দুর্নীতির সাথে মানুষ দুর্নীতি করলে তো আমি একটু ব্রেকে যাব। প্রিয় দর্শক, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, আপনারা বুঝতেই পারছেন। এটা সারা বাংলাদেশে এখন আলোচিত হচ্ছে, বাট বাংলাদেশের মানুষ জিনিসটা সম্পর্কে অত বেশি হয়তো নলেজেবল না, বিকজ নতুনভাবে এটা আনছে জামাতে ইসলামী। যে এটা তো সেকেন্ড রিডিং হইতে পারে, ওখানে তারপরে ওই পার্লামেন্টে বিস্তারিত আলোচনা হবে। এই বিষয় নিয়ে আমরা আরেকটু কথা বলবো
যে পিআর পদ্ধতি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য, বাংলাদেশ রাজনীতির জন্য বা ভোটের জন্য কতটুকু জরুরি বা আদৌ দরকার কিনা। উনি বলছেন যে ভোট হোক এবং গণভোট হোক, গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হোক, জনগণ যদি নো বলে উই আর নো। ওনারা বলছে ইফ ইউ হ্যাভ কনফিডেন্ট দেন আসেন এখন নির্বাচনে, এসে এরপরে পিআর বা পিআরের বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে আসেন, নো প্রবলেম। আমরা আরও কথা বলবো, দাদাকে আনা যায় না বাপকে আনা যায় এই বিষয়ে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথে থাকুন প্লিজ।